হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি স্টুডেন্ট, লাইভ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি একটু চেক করে দেখি যেহেতু লাইভ ক্লাস, লাইভটা ঠিকভাবে চালু হয়েছে কিনা। তোমরা যারা ক্লাসে জয়েন হতে পারবে কাইন্ডলি হচ্ছে ক্লাস লিংকটা আমাদের যে স্টুডেন্ট গ্রুপগুলো আছে স্টুডেন্ট গ্রুপগুলোতে হচ্ছে তোমরা শেয়ার করে দিও। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে এখনই হচ্ছে মূল আলোচনায় চলে যাব। একটু হচ্ছে লিংকটা হচ্ছে শেয়ার করে দিই। আচ্ছা, সরি, আমি হচ্ছে রিলসটা শেয়ার করছি। একটু হয়তো টেকনিক্যাল সমস্যা হচ্ছে। 30 সেকেন্ড একটু হচ্ছে সবাইকে জানিয়ে দিই ক্লাসে আসো। আচ্ছা, এই কবিতাটা তোমরা যারা এইচএসসি 26 এবং 27 বা পরবর্তী কোনো ব্যাচ যদি ক্লাসটা দেখো, আমাদের বাংলা সাহিত্য পাঠের সবচেয়ে হিজিবিজি কবিতা লাগে কিন্তু এইটাকে। কিন্তু এই কবিতাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এইটা খুবই তোমাদের কাছে সহজ লাগবে। এইখান থেকে হচ্ছে পরীক্ষায় একটা সৃজনশীল থাকেই, এবং সেই সৃজনশীলটা লিখতে পারবে। এবং সৃজনশীল লেখার জন্য কিন্তু তোমাদের কঠিন যে টার্ম গুলো আছে, ভাষাগুলো আছে, সেগুলো কিন্তু হচ্ছে ব্যবহার করা লাগবে না। তো আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসে চলে যাব। তো আমি গ্রুপে লিংকটা দিয়ে দিছি, তারপরেও তোমরাও দিয়ে দিও। ওকে, এই ইমরান, ক্লাস লিংকটা হচ্ছে শেয়ার করে দিও সব জায়গাতে। আশা করি যদি আজকে প্রবলেম না হয়, ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আমরা হচ্ছে শেষ করব। এই কবিতাটা লিখছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করার পর মুহূর্তেই হচ্ছে লাইভটা কেটে গেছিল। লাইভে আমার কথা বলার অনেকক্ষণ পরে সেটা হচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, সিম্বিয়া, সিমু, স্নিগ্ধা জান্নাত, সুমা ইসলাম। আচ্ছা, তোমরা হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করে দিও, যদি সম্ভব হয় তোমাদের আইডিতেও শেয়ার করে দিও। কারণ এই ক্লাসটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আর বাংলা সাবজেক্টটা তো সবার আছে। এইচএসসি টু অ্যাডমিশন সবখানেই এই টপিকটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাগবে। তো আসি আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এইটা কিন্তু পুরো একটা হচ্ছে কবিতা না, এটা কবিতার একটা নির্বাচিত অংশ। কোন কবিতার? আমরা একটা মহাকাব্যের নাম শুনেছি, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সহজ কথায় বললে আমরা যে মুভি দেখি রামায়ণ, রাম সীতার কাহিনী আমরা কিন্তু শুনে থাকি। এই যে রামায়ণের যে রাম সীতার কাহিনী, এই কাহিনীটা নিয়ে আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যগ্রন্থ লিখে, যেটা মহাকাব্য, সেই কাব্যের একটা অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখন এই যে নামটা বিভীষণ এবং মেঘনাদ, দুইটা নামেই প্রথমে হচ্ছে ঘিদিবিধি, কিন্তু এই বিভীষণকে এবং মেঘনাদকে, বিভীষণের প্রতি মেঘনাদ তার মানে মেঘনাদ বিভীষণকে কিছু একটা বলছে। বিভীষণটা কে? বিভীষণটা হচ্ছে মেঘনাথের হচ্ছে চাচা। আর মেঘনাদ হচ্ছে, যে আমরা রাবণের কথা শুনছি, যে রাবণ, লঙ্কার রাবণ, রাবণের সাথে রামের যে যুদ্ধ হয়, সীতাকে ধরে নিয়ে যায়, এই কাহিনী তো আমরা সবাই জানি। তো এই যে রাবণ, রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। এবং মেঘনাদের একটা নাম আছে, মেঘনাদের নাম হচ্ছে ইন্দ্রজিৎ। মেঘনাথের নাম কি? মেঘনাথের আসল নাম হচ্ছে ইন্দ্রজিৎ। মেঘনাথ বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। ইন্দ্রজিৎ তার চাচার প্রতি কিছু অভিযোগ করছে বা কিছু একটা বলছে, সেটাই হচ্ছে এখানে নামকরণটা হয়েছে কি বিভীষণের প্রতি মেঘনাথ। আমরা একদম কবিতার নাম থেকে বোঝা শুরু করব। এরপর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল নরমালি খ্রিস্টানদের নামের আগে যুক্ত হয়, তো এখানে কেন হচ্ছে মাইকেল যুক্ত হয়েছে? ওয়েট, আমি একটুখানি হচ্ছে ইয়ে নিয়ে এখান থেকে
আচ্ছা, এখানে তো লেজার প্রিন্টার আসছে না, প্রবলেম। তো আমরা দেখি এই যে হচ্ছে মাইকেল, এই মাইকেলটা হচ্ছে, এই মধুসূদন দত্ত হচ্ছে নিজের ধর্ম ত্যাগ করে, নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। ও যে বংশ থেকে বিলং করে সেটা হচ্ছে দত্ত বংশ। আচ্ছা, রুবিনা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা আসছে ক্লাসে। সবাইকেই সালামের উত্তর আমি একবারে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাস ছেড়ে মাঝপথে সরে যাবে না। তোমরা যারা ক্লাস করবা নরমালি হচ্ছে চেষ্টা করবা খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে ভদ্রভাবে ক্লাসের প্রতি সম্মান দেখিয়ে ক্লাসটা করা। আমি কিন্তু ক্লাস নিচ্ছি, আমার বেশি কষ্ট হচ্ছে নাকি তোমাদের ক্লাস করতে বেশি কষ্ট হয়? তো তোমরা ক্লাস থেকে বের হয়ে চলে যাবে না। এই কবিতাটা যদি শেষ করো তাইলে পরীক্ষা তুমি 1 বছর পরে দাও বা 2 বছর পরে দাও, ওই টাইমে গিয়ে তোমার হচ্ছে এই ক্লাসের বিষয়ে হচ্ছে মনে পড়বে। তো আমরা হচ্ছে ক্লাসের দিকে আগাই। এই যে কবির জীবনী, এই যে ছবি, এটা তো তোমরা চেনো যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা আমাদের জানা লাগবে। দেখা যায় কোনো টপিক থেকে এমসিকিউ আসলে কবির নাম আসে, কাজের নাম আসার মতো আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম। সবার কবি পরিচিতি কিন্তু এত ইম্পর্টেন্ট না। তো আসি আমরা, এই যে কবির জীবনী, এই আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যাদের এখানে ক্লাস করছো কুষ্টিয়ার অনেকে আসো, যাদের বাড়ি হচ্ছে, আমার যেমন চুয়াডাঙ্গা জেলায় বাড়ি, আমাদের পার্শ্ববর্তী জেলা হচ্ছে যশোর। যশোরে যারা হচ্ছে যশোর থেকে বা খুলনা থেকে রাজশাহী যাতায়াত করো, একটা ট্রেন আছে, ট্রেনের নাম কি? ট্রেনের নাম হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস। এই যে সাগরদাড়ি এক্সপ্রেস, এই সাগরদাড়ি গ্রামেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করে। মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করে? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কত খ্রিস্টাব্দে? 1824 খ্রিস্টাব্দে। এই যে এখানে 1824 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবা। নর্মালি তোমরা যারা এইচএসসি দিছো, যদি 26 ব্যাচের হয়ে থাকো তাহলে হচ্ছে তোমাদের এসএসসি ব্যাচ। হ্যাঁ, তো 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি জন্মগ্রহণ করে। আমারও জানুয়ারি মাসে জন্ম, আমার 3 জানুয়ারি, ওনার 25শে জানুয়ারি। আমি এভাবে মনে রাখছিলাম, তোমরা যেভাবে ইজি লাগে সেটা হচ্ছে মনে রাখতে পারো। তারপরে দেখো ওনার বাবার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। ওনার বাবা কিন্তু হচ্ছে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, জমিদার ছিল। আর ওনার মা হচ্ছে কি, ওনার মা হচ্ছে জাহ্নবী দেবী। জাহ্নবী অনেক সুন্দর একটা নাম, মনে রাখবো। ওনার মার নাম হচ্ছে জাহ্নবী। মার নামটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাবার নামটা আসতে পারে। উনি কিন্তু, এই যে মাইকেল মধুসূদন দত্ত, ইনি চিকিৎসার অভাবে, টাকার অভাবে মারা গেছে, খেতে না পেয়ে মারা গেছে। ইনার জীবনের কষ্ট যেটা হয়েছে, উনি তো যশোরে জন্মগ্রহণ করছে, সেই টাইমে কিন্তু বাংলাদেশ বা ভারত নামে কোনো দেশ ছিল না, আমরা ব্রিটিশ হচ্ছে উপনিবেশ ছিল। আচ্ছা, তো আজকে আমার হচ্ছে আমি যেহেতু আরেকটা প্রতিষ্ঠান চালাই থ্রি এর, এখানে হচ্ছে আজকে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ওই ক্লাসটা আজকে নিইনি, এই জন্য হচ্ছে মেসেজ আসছে। আমি তোমাদের এইচএসসি ক্লাসটা নিচ্ছি। এইটা হচ্ছে গতদিন যেহেতু পেন্ডিং হয়ে গেছিল, এবং নাফিস ভাইয়াও হচ্ছে অসুস্থ এবং বাইরে আছে, রাজশাহীতে আছে। তো আমি এই ক্লাসটা না শেষ করে আসলে শান্তি পাচ্ছি না, তো আমি এই ক্লাসটা শেষ করে দিই তোমাদের। তোমরা কাইন্ডলি শেষ পর্যন্ত থাকো, এবং হচ্ছে যারা যারা ক্লাস শেয়ার করবা তারা ক্লাস শেয়ার দিয়ে হচ্ছে জানিও যে শেয়ার দেওয়া হয়ে গেছে। তো এই মাইকেল মধুসূদন যে দত্ত যেটা নর্মালি করে, যেটা কোনো কেউই পছন্দ করবে না, নিজের হচ্ছে ধর্ম ত্যাগ করে, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করা, এটা হচ্ছে কোনো ধর্মেই কিন্তু কেউ পছন্দ করে না। তো ইনি হচ্ছে আরো উচ্চবিলাসী জীবনের লক্ষ্যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, এই জন্য উনার নামের শুরুতে মাইকেল যোগ হয়। এবং উনি মনে করতো যে উনি যে জায়গাটায় জন্মগ্রহণ করছে ভুল জায়গায় জন্মগ্রহণ করছে, উনার জন্মগ্রহণ করার দরকার ইংল্যান্ডে বা আমেরিকায়। তো ইনি কিন্তু বাংলা সাহিত্য প্রথমে রচনা করে নাই। আমি এই গল্পটা বলি, তোমাদের জেনে রাখা উচিত। উনি প্রথমে কি করছে, ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করছে, ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করছে, ইংল্যান্ডে গেছে। ওই দেশের মানুষ, ও একটা বহিরাগত লোক, কি লিখছে না লিখছে এটাকে কিন্তু কোনো ভ্যালু দেয়নি। তো তারপরে উনার হচ্ছে একটা আফসোস হয়েছে, তোমরা এসএসসির বইতে পড়ছো না, যে শতত হেন তুমি পড়ো মোর মনে, এটা কিন্তু সেই বাইরের দেশ থেকে বিদেশে বসে বসে লিখতে, যে ওনার নদীর কথা মনে পড়ছে, দেশের কথা মনে পড়ছে, কিন্তু উনি কিন্তু এক টাইমে এগুলো সব ছেড়ে চলে গেছে। উনি একমাত্র প্রথম কবি যে হচ্ছে ছন্দ মিলটা রাখে নাই, যে প্রথম লাইনের সাথে পরের লাইনটা
তো উনার প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল করে নাই, এই জন্য উনি একটা ছন্দ প্রবর্তন করছে। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে অমৃতা অক্ষর ছন্দ। কি ছন্দ? অমৃতা অক্ষর ছন্দ, বাংলা অক্ষরবৃত্ত ছন্দের একটা নতুন রূপ। হ্যাঁ, আর তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এবং আমরা যে কবিতা অংশটুকু পড়বো এটা মেঘনাদ বধ কাব্যেরই একটা অংশ। তো দেখো উনি হচ্ছে মারা গেছে 1800 কত সালে? 1873 সালে। আর জন্মগ্রহণ করছে কত সালে? আমরা হচ্ছে ওনার দেখি, তোমরা বিশ্বাস না করলে দেখো 1873 মাইনাস 1824, 1824 তাইলে কত হচ্ছে? 9, কেন হচ্ছে 4। মাত্র 49 বছর বয়সে মারা গেছে। কেন মারা গেছে জানো? হ্যাঁ, ভয়েজের সাথে অটো ক্যাপশনটা অফ করেন। আচ্ছা, এইটা তো হচ্ছে আমি দিচ্ছি না, এইটা হয়তো ফেসবুক থেকেই দিচ্ছে, আমি হচ্ছে তো ক্যাপশন দিচ্ছি না। আই ডোন্ট নো এটা হচ্ছে কেমনে অপশন করব, অফ করব। এটা হচ্ছে দেখি পরবর্তীতে আমি কোনো সেটিং খুঁজে পাইলে আমি এটা হচ্ছে অফ করে দিব। এটা তোমাদের ফোন থেকে অফ করার হচ্ছে অপশন মনে হয় আছে। আচ্ছা, তো দেখো উনি হচ্ছে যে 49 বছরে মারা গেছে রোগে ভুগে চিকিৎসার অভাবে। আচ্ছা, তো উনি হচ্ছে আমাদের সনেটের প্রবর্তক। সনেটের প্রবর্তক এইটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তককে, সনেটকে কি বলা হয়? চতুর্দশপদী কবিতা বা সনেট। তো বাংলায় সনেটের হচ্ছে প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এবং আধুনিক যে নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন, একেই কি বলে সভ্যতা, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও তার অন্যতম সৃষ্টি। এবং তার কাব্যগ্রন্থ কি? একটা তো আমরা জেনে গেছি মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, তারপরে কি তিলোত্তমাৎ কাব্য। আচ্ছা, তোমরা যে আজকে যে কবিতাটা আমাদের ক্লাস নিচ্ছে, এই কবিতাটা কি তোমরা হচ্ছে আগে কেউ পড়ছো, পড়ে বুঝছো, বা এই কবিতা সম্পর্কে তোমাদের ধারণা কি? এটা কি অনেক কঠিন কবিতা? তোমরা একটু কমেন্টে জানাও। এবং যারা থিসি লেখা একটা অপশন আছে। আচ্ছা, এটা করতে গেলে আমার হচ্ছে স্লাইড কেটে দিতে হবে। থাক, আশা করি তোমরা হচ্ছে এক কাজ করতে পারো, এটাকে হচ্ছে বড় করলে তো হচ্ছে আবার তোমাদের সমস্যা, কমেন্ট করতে পারবা না। ওকে, তো আমরা হচ্ছে ক্লাসের দিকে আগাইতে থাকি। ক্যাপশনটার প্রবলেমটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করব। দেখো এই যে এই কবিতাটা, এটার মূল বক্তব্য এটা আমি তোমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে এটা দিছিলাম। তো তোমরা আশা করি এটা হচ্ছে অনেকেই দেখছো। তারপরেও হচ্ছে আমি যদি আবার প্লে করি, এখানে প্লে হচ্ছে, এটা দেখি। গতদিন যখন আমি এই কবিতাটা দেখাতে গেছি তখনই হচ্ছে কেটে গেছে, মানে এই মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এটাকে হচ্ছে আনঅথরাইজ লিঙ্ক ভাবছে যে হ্যাকট্যাগের ব্যাপার সেবার ভাবছে। তো আমরা আশা করি আজকের ক্লাসে প্রবলেমটা হবে না। দেখো তোমরা এই অংশটা সবাই দেখছো না? এটা হচ্ছে নায়ক মান্নার হচ্ছে একটা সিনেমা আছে, হর সিনেমা, ওই সিনেমার একটা হচ্ছে অংশ। এটা কি শুনতে পাচ্ছ তোমরা? আমি আচ্ছা, তো আমাদের হচ্ছে এখান থেকে মূল দেখা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হাই হাই কালাম তুই এ কি করলি। এই সেম জিনিসটাই হচ্ছে আমাদের আজকে আমরা যে কবিতাটা পড়বো, এই কবিতাটার হচ্ছে মূল ভাব কিন্তু এটাই। হ্যাঁ, তো কেন এটা মূল ভাব সেটা ডিসকাশন আমি করি। সেটা হচ্ছে, আচ্ছা এখানে আবার অন্য কিছু পিলে হচ্ছে, কোনটা থেকে পিলে হচ্ছে? ফায়ারফক্স থেকে। ওকে, তো দেখো এই কবিতাটা মূলত আমি যদি সহজ ভাষায় বলি, যে তোমার বিভীষণকে এবং হচ্ছে মেঘনাদকে, আমি প্রথমেই বলছি যে মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে আর বিভীষণ হচ্ছে রাবণের ভাই।
তো বিভীষণ হচ্ছে বেইমানি করে, এখানে যেমন তোমরা হচ্ছে দেখতে পারলে যে হাই হাই কালাম কি করলি, হাই হাই কালাম কি করলি, এই সেম জিনিসটাই এই কবিতাটাই ফুটে উঠছে। এই বিভীষণ কি করছে, বিভীষণ হচ্ছে তার শত্রুকে নিজের ঘরে ঢুকাইছে। আমি যদি নর্মালি আমি বলছিলাম যে এই কবিতার মূল ভাব বুঝতে তোমাদের 1 মিনিট সময় লাগবে, যে কবিতাটা আসলে কিসের করে বেস করে লিখছে। কবিতাটা লিখতে আমি বলি, রাবণের যে হচ্ছে ছেলে, রাবণের ছেলের নাম কি, রাবণের ছেলে হচ্ছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ কিন্তু অনেক ভালো একটা যোদ্ধা ছিল। এই ইন্দ্রজিৎ যখন হচ্ছে যুদ্ধ বাঁধছে, রাবণ কি করছে, ইন্দ্রজিৎকে সেনাপতি হিসাবে ঘোষণা করছে। ইন্দ্রজিৎ হচ্ছে ওদের যে উপাসনালয়, ওখানে বসে বসে পুজো করছে। তো নর্মালি একজন মানুষ যদি পুজো করতে যায়, বা যারা মুসলিম ধর্মে তোমরা আসো, যদি নামাজ পড়তে যায়, তখন তো আর কোনো অস্ত্র নিয়ে যাবে না। তো ও হচ্ছে এই ওর যে হচ্ছে অভিষেক হবে, তোমরা সিনেমায় দেখে থাকবা যে কোনো একটা পদ পাইলে বা হচ্ছে আহ যেমন জয়েন করে, জয়নিং তো অভ্যর্থনা জানাই বা অরিয়েন্টেশন হয়, তোমাদের যেমন এই কোর্সের অরিয়েন্টেশন হয়েছে, তো ওর হচ্ছে এই যে সেনাপতি হচ্ছে এটার অরিয়েন্টেশন হবে, ও পুজো করছে। এই টাইমে সেখানে ধরো অস্ত্র শস্ত্র নিয়ে কে গেছে, অস্ত্র শস্ত্র নিয়ে লক্ষণ চলে গেছে। লক্ষণকে তোমরা রাম লক্ষণ নাম শুনছো, লক্ষণ হচ্ছে রামের ছোট ভাই। তো সেখানে ধরো অনেক প্রহরী পাহারা দিচ্ছে, সেখানে ঢুকা অসম্ভব ব্যাপার। বাট প্রত্যেকটা রাজার দরবারেই কিন্তু হচ্ছে গোপন কিছু হচ্ছে দরজা থাকে, যেখান থেকে ওরা পলায়ন করে বা ওদের গুপ্তচরা ভিত্তিক কাজ চালায় বা হচ্ছে সুরক্ষার জন্য। তো রাবণের যে ভাই সে হচ্ছে মেঘনাদ, রাবণের যেহেতু ভাই সে সে তো হচ্ছে জানে যে কোথায় কি লাইন আছে, আমি কিভাবে আনলে আমাদের যারা প্রহরী এরা দেখতে পারবে না। রাবণের ভাই মেঘনাদ, সরি বিভীষণ, রাবণের ভাই আমার শুধু মেঘনাদ আর বিভীষণ হলো উল্টপালট হয়ে যায়। তো এই রাবণের ভাই হচ্ছে বিভীষণ কি করে, নিজের ভাইয়ের সাথে বেইমানি করে সে হচ্ছে লক্ষণ হচ্ছে শত্রুপক্ষ রাবণের, তাকে হচ্ছে মানে রামের ভাইকে নিয়ে আসে ওদের যে হচ্ছে আহ রাজপ্রসাদ প্রাসাদ বা হচ্ছে যাই বলো, সেখানে ওদের এই ঘরে নিয়ে আসে সমস্ত লোক চক্ষু ফাঁকি দিয়ে, এবং সে এসে এই যে বিভীষণ বা হচ্ছে বিভীষণের নাম তো তোমাদের বললাম ইন্দ্রজিৎ, এরপরে আক্রমণ করে একে কিন্তু হচ্ছে মেরে ফেলে। তো যখন পুজো অবস্থায় সে হচ্ছে লক্ষণকে দেখতে পায় অস্ত্র শস্ত্র নিয়ে মারতে আসছে, সে তখন বলে যে কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলে। তো তখনই ওই মুহূর্তে সে হচ্ছে মেঘনাদকে দেখতে পায়, এবং দেখে তার এবং মেঘনাদের ভিতরে যে কথোপকথন বা হচ্ছে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে যে হচ্ছে ইয়েগুলো করে, অভিযোগগুলো করে, সেটাই ওই কবিতার মূল ভাব। যেমনটা আমি ভিডিওতে তোমাদের দেখালাম যে হাই হাই কালাম তুই এ কি করলি, সেম জিনিসটাই এই কবিতাটাই ফুটে উঠেছে যে হাই হাই বিভীষণ বা হাই হাই চাচা তুমি এটা কি করলে। এই জিনিসটাই এই কবিতার হচ্ছে মূল ভাব। তোমরা এই লাইনটা যদি মনে রাখো যে হাই হাই কালাম কি করলি, তাইলে এই কবিতাটা আমি পুরো কাহিনী কিন্তু তোমাদের বর্ণনা করে দিচ্ছি। এখন এইটার পরে বেস করেই যে কোনো সৃজনশীল কিন্তু লেখা সম্ভব। যে কি, রাবণের ছেলে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে আর রাবণের ভাই বিভীষণ তার শত্রুপক্ষ রামের ছোট ভাই লক্ষণকে আর তাদের মহলে এনে হত্যা করায়। এটা হচ্ছে কবিতার হচ্ছে মূল ভাব। তো আমরা হচ্ছে যাই ছন্দে। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে। কোন ছন্দে এটা মনে রাখবা, অক্ষরবৃত্ত ছত্রে, এবং কয়টি মাত্রা, 14টা মাত্রা। আচ্ছা, প্রথম পঙ্ক্তির সঙ্গে দ্বিতীয় পঙ্ক্তির স্বরণান্তের মিলহীনতার কারণেই অমৃতাক্ষর ছন্দ নামে পরিচিত। প্রথম চরণের সাথে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল নাই। ওকে, তো আমরা আসি মূল কবিতায়। এতক্ষণে, এতক্ষণে মানে কি, জাস্ট মাত্র, ইতোমধ্যে, অরিন্দম, অরিন্দমকে, অরি বা শত্রু, অরি মানে কি, অরি মানে হচ্ছে শত্রু। এখানে হচ্ছে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে বলো, এখানে অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। হ্যাঁ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ মানে কি, খুব কষ্ট পেয়ে বা করুণ স্বরে। এখানে হচ্ছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। রক্ষপুর, রক্ষপুর বলতে কি বোঝায় বলো, আমরা নর্মালি জানি কি যে রাবণ, রাবণ কি ছিল, রাবণ ছিল হচ্ছে, রাবণ, রাবণ ছিল কিন্তু রাক্ষস। রাবণ কি ছিল, রাক্ষস ছিল।
এখানে সে যতই রাক্ষস থাক তার নিজের স্বজন প্রীতি তো থাকবেই, তাই না? তো তোমরা কি কেউ ক্লাসে আসো? আমি কারোর কমেন্ট পাচ্ছি না কেন? ক্লাসে কে কে আসো একটু মাঝে মাঝে হচ্ছে কমেন্ট করবা। লাইভ হচ্ছে যেহেতু একটা অন্য সফটওয়্যার দিয়ে সবকিছু অপারেটিং করছি, এই জন্য হচ্ছে অনেক পরে হচ্ছে এখানে যাচ্ছে আর কি। আমি সাথে সাথে মিন টাইম হচ্ছে তোমাদের সাথে কানেক্ট হতে পারছি না। ওকে, সুমা ইসলাম লিখছে মেঘনাথকে বোঝাই। আচ্ছা, রক্ষপুর, রক্ষপুর বলতে কি বোঝায় তোমরা জানো? রক্ষপুর কি? রক্ষপুর হচ্ছে রাক্ষসদের নাগরী, বা এই যে রাক্ষস, রাক্ষসের নগরী। তো আসো এখান দিয়ে এই দুই লাইনে কি বোঝাইছে? ইতোমধ্যে, ইতোমধ্যে মেঘনাদ ব্যতীত হয়ে, মানে এতক্ষণে অরিন্দম মানে কি? মেঘনাদ, মেঘনাদ ব্যথিত হয়ে মানে বিষাদে ব্যথিত হয়ে বলছে, বিভীষণকে উদ্দেশ্য করে বলছে। বিভীষণ এর কথা কিন্তু এখানে নাই, কিন্তু ও যেহেতু কথাটা বলছে কাকে উদ্দেশ্য করে বলছে? বিভীষণকে উদ্দেশ্য করে বলছে। লক্ষণ কিভাবে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে দুর্ভেদ্য রক্ষপুরীতে মেঘনাদকে হত্যা করার উদ্দেশ্যে প্রবেশ করছে তার বুঝতে বাকি নেই। এই কথাটা কিন্তু শুরু হচ্ছে, শুরু হওয়ার আগে কিছু ঘটে গিয়েছে। কি কি ঘটে গিয়েছে? এখানে মেঘনাদের সাথে লক্ষণের সাক্ষাৎ ঘটে গিয়েছে, এবং দরজার সামনেই সে হচ্ছে বিভীষণকেও দেখতে পেয়েছে। তো এই যে লাইনটা, এটা হচ্ছে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে বলছে যে আমি এখন বুঝে ফেলেছি যে এত সিকিউরিটি ভেদ করে কিভাবে লক্ষণ আমাকে মারার জন্য এই রাক্ষস নগরীতে প্রবেশ করলো। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, কবিতার হচ্ছে স্লাইডটা দিয়ে দিব, ক্যারেক্টার লিস্টটা ভালো করে একবার বলে দেন। আচ্ছা, এইখানে তোমার কবিতার মূল ক্যারেক্টার হচ্ছে প্রথমত হচ্ছে তিনজন, তিনজনকে বলা যায়, বাট সবকিছু ঘটছে বেশিরভাগ দুইজনের মধ্যে। একটা হচ্ছে তোমার, আমি এখানে ফাঁকা জায়গা আছে এখানে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে লিখে দিই, বিভীষণ। তোমরা লিখে নিতে পারো চরিত্র, চরিত্র হচ্ছে বিভীষণ। বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা। বিভীষণকে মেঘনাথের চাচা বা রাবণের ভাই, রাবণের ভাই। আর মেঘনাথকে, মেঘনাথ হচ্ছে এই যে মেঘনাথ, মেঘনাথ হচ্ছে রাবণের, দাঁড়াও একটুখানি মুছে দিই, মেঘনাথ হচ্ছে রাবণের ছেলে, এর নাম হচ্ছে কি? ইন্দ্রজিৎ। আচ্ছা, তো চরিত্র এই একটা, আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার। আর একজন আছে কি? আরেকজন আছে হচ্ছে লক্ষণ। 3 নাম্বার হচ্ছে লক্ষণ। লক্ষণকে তো তোমরা চেনোই, লক্ষণা হয়ে গেছে। লক্ষণ হচ্ছে রামের ভাই, বা এদের হচ্ছে শত্রুপক্ষ। ওকে, এখন তোমরা বলো তো লক্ষণের সাথে মানে রাম এবং সীতা, সীতারামের কি হয়? এটা একটু কমেন্ট করো যে সীতারামের কি হয়, দেখি তোমাদের হচ্ছে কতটুকু নলেজ আছে এই বিষয়ে। আমাদের এই পার্টটা আশা করি প্রথম 2 লাইন তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা পরবর্তী লাইনে। এই যে আমাদের যে হাই হাই কালাম, সেটা কিন্তু চলে আসছে এখানে, দেখো এই যে হাই তাঁত। আমরা তাঁত বলতে এখানে বোঝা যাচ্ছে চাচা। আমরা কি বুঝছি? আমরা বুঝছি হচ্ছে কালাম। হাই হাই কালাম, তুই এ কি করলি? মান্নার যে ধর সিনেমার অংশটুকু দেখলাম, ওইখানেই কিন্তু মূল বিষয়টা চলে আসে। তো হাই তাঁত, উচিত কি তব? হাই চাচা, তোমার কি এটা ঠিক হয়েছে? এ কাজ নিকষা সতী তোমার জননী। নিকষা সতী, নিকষা সতী হচ্ছে কে? নিকষা সতী বলতে এখানে হচ্ছে তোমার বিভীষণের মাকে বোঝাইছে, যিনি হচ্ছে বিশ্ববিখ্যাত ঋষি বিশ্রাবা মুনির স্ত্রী, হ্যাঁ, রাক্ষস কুলের ভিতর শ্রেষ্ঠ। তো এইখানে আমি কবিতাটা পড়ি, পরে হচ্ছে বিশ্লেষণে যাই। তো তোমরা একটু কমেন্ট করো যে সীতারামের কি হয়? সীতারামের কি হয়? আচ্ছা, অনেকে বলে না যে রামায়ণ শেষ করে, মহাভারত শেষ করে এসে বলছে কি সীতারামের মাসি।
সীতা কি রামের মাসি? তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা বুঝলাম, সীতারামের মাসি যদি না হয় তাহলে হচ্ছে লক্ষণের সাথে সীতার হচ্ছে কি ধরনের সম্পর্ক, একটু কমেন্ট করো। কাজ হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষণ শ্রেষ্ঠ সুশীলম্ভুনি কুম্ভকর্ণ। দেখো এত কঠিন কঠিন অর্থ, আগের দিন তো আমার সে ল্যাপটপ হ্যাং করে গেছে। সীতারামের মাসি, আচ্ছা কেউ কমেন্ট করছে কেউ হয়নি, সীতারামের মাসি হবে, তাই না? ওকে, দেখো ভাতৃপুত্র বাসব বিজয়ী, এখানে বলছে কি আফসোস তোমার কি নিজ বংশের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত হলো, উচিত কি তবে এই কাজ, এটা দিয়ে বোঝাইছে কি তোমার এই কাজ উচিত হয়েছে। কি কাজ? যে নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ও হচ্ছে দাঁড়াইছে, যেখানে তোমার মানে বিভীষণের মা নিকষা সতী, যিনি বিশ্ববিখ্যাত ঋষি বিশ্রাবা মুনির স্ত্রী। এখানে একটা কথা আমরা বলতে পারি যে বিভীষণের বিভীষণের বাপের নাম কি? দেখি কমেন্ট করো তোমরা, বিভীষণের বাপের নাম কি? দেখছো আমার এখানে ফোন রয়েছে, আমি যেটা তোমাদের মিন টাইম বলছি সেটা অনেক পরে হচ্ছে এখানে আসলে শুনতে পাচ্ছি, কিন্তু অনেক পরে, সাথে সাথে হচ্ছে শোনা যাচ্ছে না। মানে একটা মিডিয়া ইউজ করলে এটা হচ্ছে প্রবলেম হয়। আচ্ছা রিলস শেয়ার করছো কেন তোমরা গ্রুপে? ওকে, তো দেখো চার ভাই রাবণ, রাবণ হচ্ছে রাক্ষস কুলের ভিতর ছিল শ্রেষ্ঠ, আর রাবণের ভাই কুম্ভকর্ণ শিবের মতো শক্তিশালী, আর তুমি হলে তার পুত্র, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে এখানে কঠিন কঠিন যে অর্থগুলো আছে, এই যে সুশি কুশি কুলি শুম্ভনীপ, কুলি শুম্ভনীপ, এই শুলি শুম্ভনীপ হচ্ছে স্থূল পানি বা মহাদেবের মতো। এখানে হচ্ছে সুশি সম্বলীপ দিয়ে শিবকে বোঝাইছে, হ্যাঁ শিবকে বোঝাইছে। এই যে কঠিন কঠিন বানানটা, এটা লিখতে গেলে বারবার এইটা পান তাকানো লাগবে। এখানে এর পরিবর্তে তোমরা শিব ইউজ করতে পারো। এখন এখানে ভ্রাতুষ্পুত্র দিয়ে তো বোঝোই। বাসব বিজয়ী, বাসব বিজয়ী হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্রকে বোঝানো হয়েছে, যে হচ্ছে বাসব জয় করেছে। তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী লাইনে চলে যাই। এখন নিজ গৃহ তাত দেখাও তস্করে, তস্কর মানে কি? তস্কর মানে কি একটু কমেন্ট করো তো। তস্কর বলতে কিন্তু এখানে তিরস্কার করছে, এখানে শত্রু বুঝায়নি। তস্কর বলতে কি বুঝাইছে, যারা অনেকে বলছে এই কবিতাটা পুরোপুরি বোঝে তারা এটা হচ্ছে কমেন্ট করো, যে তস্কর বলতে কি বোঝানো হয়েছে। নিজ গৃহ পথ দেখাও তস্করে, চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়ে। মানে বিভীষণ মেঘনাথের আত্মীয় হওয়ার পরেও সে হচ্ছে লক্ষণকে লঙ্কাপুরী, এই যে লঙ্কাপুরী, এখানে আমি লঙ্কাপুরী কথাটা একবার বলছি, লঙ্কাপুরী বা হচ্ছে কি রক্ষসপুরী, রক্ষসপুরী বা লঙ্কাপুরী, এটা হচ্ছে প্রবেশে সহায়তা করছে। কে সহায়তা করছে? লক্ষণকে প্রবেশে বিভীষণ সহযোগিতা করছে। এদিকে ইঙ্গিত করে মেঘনাথ বিভীষণকে বলল, তুমি নিজ গৃহ স্বদেশ চাচার ঘর নিজ জাতের লক্ষণকে দেখিয়ে চোরের মতো রাজার গৃহে নিয়ে এসেছো। আচ্ছা আমার মনে হয় একটু হচ্ছে ভুল হয়েছে একটা কথা।
সেটা হচ্ছে ওই না না ঠিক আছে। আচ্ছা, তো দেখো, তস্কর, তস্কর মানে কিন্তু এখানে শত্রু না, তস্কর মানে বোঝায় হচ্ছে চোর। নিজের ঘর তুমি চোরের দেখাও, চণ্ডালে বসাবানি রাজার আসনে। বিভীষণ কি করেছে, নিজের গৃহ চাচার ঘর নিজ জাতের নিজ, এখানে লক্ষণকে নিঃসুজাত বলছে, চোরের মতো রাজার গৃহে ঢুকাইছে। কে ঢুকাইছে? মেঘনাদ ঢুকাইছে। আচ্ছা এরপরে আসি, কিন্তু নাহি গঞ্জি তোমার, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। এখানে ও হচ্ছে নিজের দুঃখ প্রকাশ করছে। মেঘনাদ বিভীষণকে বলছে তুমি পিতৃতুল্য গুরুজন হলেও তোমার জন্য আজ আমার কোনো সম্মান নেই, বরং কি তোমার প্রতি আজকে তিরস্কার। ছাড়ো ধার, ছাড়ো ধার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামনুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজ সঞ্জীব আহবে। খুব কঠিন কঠিন কথা এখানে বলছে যে আমার পথেতে তোমরা সরে যাও, আমি এখনই অস্ত্রাগারে যাব, যে অস্ত্র এনে বা তলোয়ার এনে লক্ষণকে সমনে পাঠাবো, অর্থাৎ জমের বাড়িতে পাঠাবো। কিন্তু এখানে হচ্ছে আমার কাছে লাগছে, এখানে হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদকে আমার কাছে এখানে হচ্ছে আহ আহ, বিভীষণের প্রতি মেঘনাদ না মেঘনাদের প্রতি বিভীষণ, আচ্ছা বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদকে আমার হচ্ছে নায়ক মনে হয় এখানে। দেখো মেঘনাদ কিন্তু হচ্ছে রাক্ষসের ছেলে, হ্যাঁ, সে কি রাবণের ছেলে, বাট এখানে এই গল্পে আমার কাছে বিভীষণকে নায়ক মনে হয়। কারণ এই যে লক্ষণ, ধরো তুমি যত বড় শক্তিশালী হও, ভালো লোক হও, একজন হচ্ছে উপাসনার কষ্টে সেখানে তুমি অস্ত্র শস্ত্র নিয়ে যে তাকে শত্রুকে মেরে দিলে, এখানে তোমার কি বীরত্ব প্রকাশ পেল। তুমি লক্ষণ যদি এতই শক্তিশালী হও তাহলে তার সাথে যুদ্ধ করে তাকে হারাও। কিন্তু ও কি করছে, ও যখন কোনো অস্ত্র বাদে ছিল, এই মেঘনাদ হারামি, বিভীষণ হারামি লক্ষণকে নিয়ে গেছে সেই জায়গাতে, নিয়ে গিয়ে নিরস্ত্র অবস্থায় তাকে হত্যা করিয়েছে। কে? বিভীষণ। কাকে হত্যা করিয়েছে? মেঘনাদকে। তো মেঘনাদ বলছে যে তুমি পিতৃতুল্য গুরুজন হলেও তোমার প্রতি কোনো আজকে আমার সম্মান নেই, তুমি দরজাতে সরে দাঁড়াও। এই মেঘ বিভীষণ হারামি কিন্তু লক্ষণ যখন রুমে ঢুকছে, এখানে হচ্ছে মেঘনাদ ছিল সেই রুমের দরজায় দাঁড়াই ছিল, ও হচ্ছে দরজা ধরে রাখছিল এক কথায়। তো দরজাতে ও সত্যি বলছে, তো দরজাতে সরিউনি ওইখানে ওকে অতর্কিত হামলা করে হত্যা করছে। কিন্তু হত্যার আগে এই কথাগুলো হয়েছে কি হয়নি উই ডোন্ট কেয়ার। এটা এমনও হতে পারে তোমার হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কল্পনা থেকে এই কথাগুলো বলছে। শত্রুকে কেউ মারতে গিয়ে কি এত সময় দেয় যে এত বড় মহাকাব্য রচনার সময় তোমার হাতে দিয়ে দেবে, যে তুমি এত কিছু বলো আমি তারপরে মারবো? ও হচ্ছে ঢুকছে চুরি করে, চুরি করে ঢুকলে চোরে কি করে, দ্রুত মেরে ছুঁয়ে দৌড় মারবে বা চুরি করে নিয়ে দৌড় মারবে। এখানে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদকে মারার জন্য বিভীষণ লক্ষণকে নিয়ে আসছে উপাসনালয়ে এবং সেখানে ও দ্রুত মেরে চলে গেছে। তো মারার আগে বলছে কি, এটা হচ্ছে কিন্তু মেঘনাদ বলছে যে কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি পিতৃতুল্য হলেও তোমার পরে আজ কোনো সম্মান নেই। ছাড়ো ধার, ছাড়ো ধার, ধার মানে এখানে হচ্ছে দরজা বুঝাইছে। যাবো অস্ত্রাগারে, পাঠাইবো রামানুজে। রামানুজে কোথায় পাঠাবে? রামানুজ, এখানে হচ্ছে রামানুজ, রামানুজ মানে রামের অনুজ। এখানে রামানুজ বলতে বোঝা যাচ্ছে লক্ষণকে, লক্ষণকে সমন ভবনে। সমন ভবন মানে হচ্ছে, সমন ভবন কি? সমন ভবন হচ্ছে জমালয়, জমালয়ে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহারে। ভঞ্জিব মানে কি? ভঞ্জিব মানে হচ্ছে নষ্ট করব, হ্যাঁ, নষ্ট করব। আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধ করে। আহবে মানে কি? আহবে মানে কিন্তু আহার না, আহবে মানে যুদ্ধ করে বা লড়াই করে। ও কিন্তু ভালো কথা বলেছে যে আমাকে একটু যেতে দাও, কি হচ্ছে অস্ত্র তলোয়ার নিয়ে আসি, অস্ত্র তলোয়ার এনে আমি হচ্ছে যুদ্ধ করে
আজকে যে লঙ্কার কলঙ্ক সেটা আমি হচ্ছে দুর্নাম বা অপবাদ দূর করব, এবং রামানুজ মানে রামের ভাই লক্ষণকে আমি একদম যমের দুয়ারে পাঠাই দেব। এরপরে দেখো উত্তরিলা বিভীষণ, এতক্ষণ পরে এসে বিভীষণ কথা বলছে। বিভীষণ কথা বলছে, বিভীষণ তখন কি বলছে? উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, বৃথাই সাধনা, মানে তোমার যে চেষ্টা এটা বৃথা, তোমার জাতি দেবো না, এখানে তোমার কাম সেরে দেবো। ধীমান, রাঘব আসামি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ, মানে তুমি যে আমাকে অনুরোধ করছো সেটা একেবারে বৃথা। আমি হচ্ছে রাঘব দাস, রাঘব দাস মানে রাঘব বলতে এখানে হচ্ছে তোমার এই যে রাঘব বলতে কি বোঝাইছে? রামকে বোঝাইছে। রাঘব বলতে রামকে বোঝাইছে। রামের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করব, মানে তাহার বিপক্ষে জাতি ও রাজি নাই। বিভীষণ এটার বিশ্লেষণ হচ্ছে এরকম, বিভীষণ উত্তরে বলল, জ্ঞানী মেঘনাদের এ ধরনের অনুরোধ বৃথা সাধনা, কেননা সে এখন হচ্ছে রামচন্দ্রের দাস, তার পক্ষ অবলম্বন করেছে। তাহলে কিভাবে তার অনুরোধ রাখতে গিয়ে সে তার হচ্ছে বর্তমান যে মনিব রাম তার বিপক্ষে কাজ করবে। ওকে, এখন দেখো উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী, রাবণী দিয়ে হচ্ছে রাবণের পুত্র বোঝাইছে। এই যে রাবণী, রাবণী হচ্ছে রাবণের পুত্র, বা কে? মেঘনাদ বা ইন্দ্রজিৎ। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্য ইতি মরিবারে, রাঘবের দাস তুমি, মানে হচ্ছে এখানে হচ্ছে এটা ঘ হবে, ঘ হয়ে গেছে। আচ্ছা, রাঘবের দাস তুমি, ও তো বিস্ময় হয়ে গেছে। হ্যাঁ, কেমনে ও মুখে আনিলে কথা, তাত গওতা দাসেরে, মানে ওর হচ্ছে ঘৃণা আসছে, এরকম হচ্ছে ওর যে পিতৃব্য মানে চাচা এই কথা বলছে, যে মেঘনাদ কাতর সুরে জবাব দিল, হে চাচা তোমার এই কথা শুনে মরে যেতে ইচ্ছা করছে। মানে ও দেখো ও হচ্ছে কি, ও একটা রাক্ষস। কে রাক্ষস? এখানে বিভীষণও রাক্ষস, মেঘনাদও রাক্ষস। তো মেঘনাদ কি করছে? মেঘনাদ রাবণের পক্ষে চলে গেছে। এমন হয় না, তোমরা যদি হচ্ছে বাহুবলী দেখে থাকো, বাহুবলীতে দেখবা যে নিজের চাচার ভিতরে বা শত্রুতা ক্ষমতা নিয়ে কিন্তু শত্রুতা থাকে, যেমন মীর জাফরের কাহিনী পড়লেই হচ্ছে তোমরা জানতে পারবা। তো এইখানে ব্যাপারটা হচ্ছে ঠিক ওই রকম, যে তা সে হচ্ছে কি করছে, রাবণের ভাই হয়েও সে হচ্ছে রামের পক্ষে চলে গেছে। তো রামের পক্ষে যখন চলে গেছে, সে রামের বিপক্ষে যাইতে চাচ্ছে না। তো এই জন্য বলছে, চাচা তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। এমন কথা আমাকে কিভাবে শোনাও যে তুমি রাঘবের অর্থাৎ রামের দাস। এরপরে কি বলছে? ইস্তাবিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, করি কি ভূতলে শশী ডান গড়াগড়ি ধুলাই, হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে কথি, কে তুমি, জনম তব কোন মহাকুলে। এখানে দেখো, এখানে যে কথাগুলো বোঝাচ্ছে, আমরা যদি প্রথম থেকে বুঝতে চাই, তাহলে ইস্তাফিলা মানে স্থাপন করিলে, বিধু, বিধু বিধি মানে হচ্ছে বিধু, এই যে বিধু, বিধু, বিধু মানে কি? বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু মানে কি? চাঁদ। এই যে বিধি, বিধি, বিধি বলতে এখানে বোঝাইছে হচ্ছে ঈশ্বরকে, বিধি বলতে ঈশ্বর। এই স্থানু, স্থানু মানে হচ্ছে, স্থানু মানে কি? আকাশ। আর ললাট মানে তো আমরা সবাই জানি, ললাট মানে কি? ললাট মানে হচ্ছে কপাল। এ বলছে কি, ঈশ্বরের যে আকাশ, আকাশের যে চাঁদ, এই চাঁদ মাটিতে কিন্তু গড়াগড়ি করতে পারে না। পরি কি ভূতলে, এখানে দেখো ভূতল, ভূতল মানে কি? আকাশের চাঁদ মাটিতে পড়ে যাওয়ার মতো বোঝাচ্ছে। ভূতল মানে হচ্ছে মাটি। আর শশী মানে হচ্ছে, আমরা জানি শশী মানেও চাঁদ। শশী মানে কি? চাঁদ। দেখো মধুসূদন কি করেছে, একবার বিধি দিচ্ছে, একবার বিধু দিচ্ছে, আবার পরের লাইনে কি দিচ্ছে? শশী দিচ্ছে। শশী যান গড়াগড়ি ধুলাই, হে রক্ষরথী, রক্ষরথী, রক্ষরথী বলতে মানে রাক্ষসদের বীর বোঝাইছে। কিসের বীর? রাক্ষসদের বীর। তোমরা খাতায় লেখার সময় রাক্ষসদের সামনে হচ্ছে বসিয়ে নিও। হ্যাঁ, রাক্ষসদের বীর বুঝাইছে। ভুলিলে কেমন, কে তুমি, মানে তুমি কেমনে ভুলে গেলে যে
তুমি কে? জনম মানে হচ্ছে জন্ম, অধম মানে তো তোমরা জানোই, অধম মানে কি? স্টুপিড। হ্যাঁ, অধম মানে কি? স্টুপিড, যে হচ্ছে কোনো কিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, রেকর্ডেড অপশন থেকে তোমরা গোড়া থেকে হচ্ছে আবার অবশ্যই এই ক্লাসটা দেখে নিও। এবং ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী লাইভ ক্লাস হচ্ছে 1 মাসে অটো ডিলিট হয়ে যায়। তো আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউবে গিয়ে লিখবা ড্রিম মেকার স্টেশন স্পেস ডিএমএস, দেখো আমাদের চ্যানেল চলে আসবে 23,000 সাবস্ক্রাইবারের। ওই চ্যানেলে হচ্ছে এই ক্লাসটা থাকবে। তো আরেকটা কাজ করবা, আমি তোমাদের এই কবিতাটার আরেকটা আবৃত্তি ভার্সন দেব, যেখানে আমি পুরো কবিতাটা আবৃত্তি করব। সেটা হচ্ছে তোমরা দেখে নিবা। আর এখানে তো কবিতাটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি। তো দেখো, এখানে আমরা যদি অর্থ প্রত্যেকটার মানে বোঝার চেষ্টা করি, যে বিধাতা যে হচ্ছে আকাশে চাঁদ দিয়েছে, সে হচ্ছে মাটিতে ধুলোই তো গড়াগড়ি খেতে পারে না। এখানে সেটাই বলছে যে সৃষ্টিকর্তা যে চাঁদকে পৃথিবীর কপালে স্থাপন করেছে, সেই চাঁদ যেমন মাটিতে গড়াগড়ি করতে পারে না, তেমনি লঙ্কাপুরীর রাজবংশের খ্যাতিমান ব্যক্তির বংশধর হয়ে তুমি কখনো রামচন্দ্রের অনুগত্য স্বীকার করে বংশের সম্মান জলাঞ্জলি দিতে পারো না। হে বিভীষণ, তোমার তো থাকার কথা রক্ষাকর্তা হিসাবে, কিভাবে তুমি তোমার দায়িত্ব ভুলে গেলে? ভুলে গেলে কোন মহান বংশে তোমার জন্ম? দেখো এখানে হচ্ছে, এখানে কঠিন ওয়ার্ড দিয়ে বোঝাইছে, এখানে জাস্ট তারই ব্যাখ্যা করে দিচ্ছি যে ইস্তাফিলা বিদুরে বিধি স্থানুল ললাটে, করি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। হে রক্ষরতি, ভুলিলে কেমন? রক্ষরতি মানে রাক্ষসদের বীর্য হচ্ছে রক্ষা করে, যে তুমি কে? জনম তো কোন মহাকুলে, মানে কোন সম্মানিত বংশে তোমার জন্ম? তুমি আকাশের ইস্তাফিলা বিদুর বিধুর স্থানুল ললাটে, করি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলোয়, মানে আকাশে বিধি যে হচ্ছে চাঁদ স্থাপন করে দিয়েছে, সেটা কখনোই তো মাটিতে ধুলাই গড়াগড়ি করতে পারে না। ওকে, এখন দেখো, কেবা সে অধম রাম হস্ত সরাবরে, কেবা সে অধম রাম, অধম মানে আমি একটু আগে বলে দিচ্ছি যে স্টুপিড। কেবা সে অধম রাম, সে অধম রামটা কে? শস্য সরাবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু কভু পঙ্কিল সলরে। বলছে কে সে অধম রামচন্দ্র, যার জন্য আপনি স্বাধীনতা বিসর্জন দিতে চাচ্ছেন, স্বাধীনতা বিসর্জন দিতে চাচ্ছেন। সরোবর মানে তো তোমরা জানো, সরোবর মানে হচ্ছে দিঘি। কেলি, কেলি মানে কি? করে। এই যে কেলি, কেলি মানে কি? কেলি মানে হচ্ছে খেলা করা। আর রাজহংস মানে তো চেনই, রাজহাঁস। পঙ্কজ, এই যে পঙ্কজ, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, পদ্মা নদী আছে না, পদ্ম ফুল তো তোমরা চেনো। পঙ্কজ আর কাননে মানে হচ্ছে বাগানে। এই যে কভু, কভু মানে কখনো, প্রভু মানে তো বলা লাগবে না। পঙ্খিল, পঙ্খিল মানে হচ্ছে কাদা পূর্ণ, কাদা, কাদা আলা হচ্ছে সলিল মানে কি? সলিল মানে হচ্ছে পানি, সলিল মানে পানি। তোমাদের এই কবিতাটা পড়লে অনেকগুলো এখান থেকে ওয়ার্ড মিনিং, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে দেখলাম আমার হচ্ছে ইয়ে হচ্ছে না কেন, আই ডোন্ট নো, হচ্ছে আইডিতে গেলে লাইভ অপশনে হচ্ছে ক্লাসটা হচ্ছে আসছে না। এটা কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে আমি জানি না। আচ্ছা, এই কবিতাটা একই টাইমে হচ্ছে আরেক জায়গাতেও হচ্ছে লাইভ হচ্ছে। আমি ওই লিঙ্কটাও হচ্ছে গ্রুপে দিয়ে দিই। তাদের সমস্যা হচ্ছে তারা হচ্ছে এই আমার পেজটায় হচ্ছে কুরাস লিঙ্ক সেট করা আছে, তো এই জন্য হচ্ছে এমন হইতে পারে। আমি হচ্ছে এখান থেকে লাইভ নিচ্ছি, বাট লাইভটা হচ্ছে অপারেটিং হচ্ছে অন্য জায়গাতে। এখানে আমি কারোর তো হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, একই সাথে এই লাইভটা হচ্ছে দুইটা পেজে চলছে, আগে থেকে সেট আপ করা ছিল, এই জন্য হচ্ছে এমন হচ্ছে। কিন্তু এই যেখান থেকে আমি লাইভ নিচ্ছি, এইখানে হচ্ছে লাইভটা শো করছে না। ওকে, দেখো, কে সে অধম রামচন্দ্র যার জন্য আপনি স্বাধীনতা বিসর্জন দিতে চাচ্ছেন, যেমনি স্বচ্ছ পানির বিশাল জলাধারে মুক্ত মনে খেলা করতে অভ্যস্ত রাজহংস, সে কি কখনো ইচ্ছা করে? এখানে বলছে যে হচ্ছে খুব স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি, আল্লাহ মনে করো একটা পুকুরে একটা রাজহাঁস খেলা করে,
সে কি কখনো একটা শৈবালপূর্ণ মানে এক কথায় নোংরা পুকুরে যাবে? যাবে তো না। তো ওর পজিশনটা ওকে বোঝাতে চাচ্ছে, বাট কাজ হচ্ছে না। হ্যাঁ, এখানে হচ্ছে পুরো লাইনটা শেষ হয়নি, পরের লাইনে গিয়ে শেষ হয়েছে। ছোট্ট জলাশয় আসে মানে শৈবালযুক্ত ছোট জলাশয় আসে যে বিশাল একটা জলাধার ফাঁকা জায়গায় খেলা করে। হে শৈবাল দলের ধাম মৃগীন্দ্র কেশরী। দেখো এখানে মৃগীন্দ্র, মৃগীন্দ্র মানে কি? মৃগীন্দ্র, মৃগ, মৃগ মানে কি তোমরা জানো? মৃগ মানে হচ্ছে সিংহ, সিংহ, মৃগ মানে কি? সিংহ, এখানে সিংহকে বুঝাইছে। আর সিংহের কেশরী দেখো না, কেশরী তো তোমরা দেখছো, সিংহের কেশর, সিংহের চুল বা কেশর, এই যে সিংহের, সিংহের হচ্ছে চুল বা কেশর। কবে হে বীর কেশরী সন্তোষ সন্তাসে ত্রিগালে, সন্তাস সম্ভাসে, এটা হবে হচ্ছে সন্তাসে না, এটা বানান ভুল গেছে, এটা হবে সম্ভাসে, সম্ভাসে শ্রীগালে। শ্রীগালে মানে কি? শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, শিয়াল। আর সম্ভাস মানে কি? সম্ভাস মানে কি জানো না তোমরা? কনভারসেশন। সম্ভাস মানে কি? কথাবার্তা। সম্ভাস মানে কি? সম্ভাস মানে হচ্ছে কথাবার্তা। সম্ভাস মানে কি? কথাবার্তা। আচ্ছা, যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করছো তারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখে নিবা। পুরার দিকে আমি কবিতার পুরো থিমটা 1 মিনিটে বুঝাই দিছি। 1 মিনিটে ওইটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, এই কবিতার পুরো থিমটা বুঝে যাবা। পরে এইগুলো হচ্ছে শুধু দুধ ভাত মনে হবে। তো দেখো, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, মানে এখানে বলছে সিংহ, যে হচ্ছে সিংহ, সিংহের সাথে তো শিয়ালের কি বন্ধুত্ব হয়? শিয়ালের সাথে কথা বলে। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, মানে তুমি জ্ঞানী, তুমি তো হচ্ছে অজ্ঞর দাস হতে পারো না। অবিদিত নহে কিছু তোমার চরণে, এখানে অবিদিত, অবিদিত, অবিদিত মানে কি? অবিদিত, অবিদিতি মানে হচ্ছে অজানা, অবিদিত মানে হচ্ছে আননোন পারসন, সরি, অবিদিত মানে হচ্ছে জানা, অজানা নাই কিছু তোমার চরণে। চরণে মানে হচ্ছে ভ্রমণে বোঝায়, এখানে পাও বোঝায়, যে গুরু তোমার চরণে রাখিলাম পা, এটা তো তোমরা শুনে থাকবা। তো এই যে আগের লাইনটা এখানে চলে আসছে প্রথমে, এই যে শৈবাল দলের ধাম, এটা হচ্ছে আগের যে লাইনটা বললাম ওখানে ডিসকাশন করছি, যে কেশরী সিংহের সাথে শিয়ালের যেমন বন্ধুত্ব হয় না, আমি অজ্ঞ মেঘনাদ কিন্তু তুমি বিজ্ঞ বিভীষণ। নর্মালি চাচা তো বিজ্ঞ হওয়ার কথা, রামচন্দ্র সম্পর্কে সেও জানে, তাই তোমার মুখে তোমার সাথে রামচন্দ্র ও লক্ষণের বন্ধুত্ব হতে পারে না। কারণ কি? এখানে রাম কি? রাম আর রাবণ, এরা হচ্ছে কি? রাম এন্ড রাবণ দুজনে কি শত্রু, দুজনে কি শত্রু, এটা তো হচ্ছে সেও জানে, কিন্তু তারপরেও সে তার সাথে যাচ্ছে বন্ধুত্ব করতে। এখানে রাবণের যে বংশ বা রাক্ষস, তারা হচ্ছে তাদেরকে তুলনা করছে সিংহের সাথে, এবং রামের যে ছোট ভাই বা লক্ষণ তাদেরকে বলছে শিয়াল। তো সিংহের সাথে শিয়ালের তো বন্ধুত্ব হতে পারে না। এরপর দেখো, তোমরা যখন পরীক্ষায় সৃজনশীল লিখবা তোমাদের তো এত কঠিনও আর লেখা লাগবে না, জাস্ট আমি যেভাবে বুঝাচ্ছি আমার কথাগুলো লিখলেই হবে। বাট তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, এখান থেকে কোনো একটা নির্দিষ্ট লাইন দেখা যাচ্ছে দিয়ে দিল, বা উদ্দীপক আলাদা একটা দিল, ওইটা কোন থিমটাকে বোঝাইছে সেটাই তোমাদের বুঝতে হবে। তো দেখো, এখানে হচ্ছে ক্ষুদ্রমতি নর, নর মানে কি তোমরা জানো? নর মানে কি? নর মানে কেউ বলতে পারবা? তোমরা নর সুন্দর নাম শুনছো? নর সুন্দর, নর সুন্দর মানে হচ্ছে কি? নাপিত। নর মানে হচ্ছে মানুষ। ক্ষুদ্রমতি নর সুর, সুর বলতে কি বোঝায় বলো? সুর, সুর মানে হচ্ছে বীর, এই যে বীর, সুর মানে বীর। এখানে লক্ষণ মানে তো লক্ষণ বোঝো, নহিলে অস্ত্রহীন যোগে কি সে সম্বন্ধে সম্বন্ধে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? এখানে মহারথী, মহারথী বলতে হচ্ছে মহাবীর বোঝাচ্ছে। মহারথী মানে কি? মহাবীর, মহাবীর, মহাবীর। তো এখানে আমি যেটা প্রথমে বললাম, ও হচ্ছে কি করছে? যজ্ঞ করছে বা উপাসনালয় উপাসনা করছে, সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে ওরে মারতে গেছে।
তো এখানে সেটাইও বলছে যে লক্ষণ সে তো একটা কাপুরুষ, ও তো কাপুরুষ না হয়, তোমার যদি কেউ মারতে আসে, তোমার হাতে অস্ত্র নেই, তুমি নামাজ পড়ছো সেই অবস্থায়, তুমি তো তারপরে খেপে যাবে। তো সেটাই বলছে লক্ষণ যদি কুটবুদ্ধির যোদ্ধা না হয়, তাহলে কি যেখানে প্রযোগ হচ্ছে যজ্ঞাগারে লুকিয়ে প্রবেশ করে নিরস্ত্র মেঘনাথকে যুদ্ধের জন্য আহ্বান করে, বলতো বীর যোদ্ধা চাচা বিভীষণ, এটা কি কোনো মহাবীরের আচরণ হতে পারে? আমিও বলছি এটা কোনো মহাবীরের আচরণ হতেই পারে না। ওকে, দেখো এরপরে বলছে কি, নাহি শিশু লঙ্কাপুরে শুনি শুনি না হাসিবে। এমন কথা যদি শিশুরাও শোনে লঙ্কাপুরীর, তাহলে তারাও হাসবে। হরপদ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। এখানে আমরা প্রত্যেকটা জিনিসের অর্থ আমাদের বুঝতে হবে। এখানে যেমন হচ্ছে আহ ওই ক্ষুদ্রমতি নর নাহি শিশু লঙ্কাপুরে, তো লঙ্কাপুর কি বলছি, রাক্ষসদের যে রাক্ষস নগরী সেটা বোঝাচ্ছে। আরো মানে তো বুঝতেই পারছো। এখন দেব বলে, দেব বলে মানে হচ্ছে দেবতার বলে, দেব বলে মানে কি, এই যে দেব বলে মানে হচ্ছে, দেব মানে তো জানছো দেবতা, আর বল মানে হচ্ছে দেবতার শক্তিতে, হ্যাঁ দেব বলে। আর এরপরে হচ্ছে বিমুখে, বিমুখে হচ্ছে বিরুদ্ধে, বিমুখে কি, এই বিমুখে মানে হচ্ছে, বিমুখে মানে হচ্ছে বিরুদ্ধে। সমরে, সমরে মানে কি, সমরে মানে হচ্ছে যুদ্ধ করে, সমরে মানে যুদ্ধ করে। হ্যাঁ সৌমিত্রী, সৌমিত্রী এখানে ভাই রে ভাই, এক লক্ষণ রে বুঝাইতে গিয়েই, এক লক্ষণ রে বুঝাইতে গিয়ে যতগুলো নাম দিছে। একবার বলছে রাবণী মানে লক্ষণের ভাই, একবার বলছে রামানুজ মানে সরি রামানুজ মানে রামের ভাই, আর বলছে এখানে এতগুলো নাম ইউজ করছে। এইগুলো হচ্ছে, আচ্ছা ক্লাসগুলো জুম অ্যাপে নিলে ভালো হতো। আমি গত দিন লাস্ট বার ট্রাই করছিলাম, একটু হচ্ছে প্রবলেম হচ্ছিল আর কি। সুমত্রী, সুমত্রী মানে হচ্ছে কি, এখানে সুমত্রী মানে হচ্ছে লক্ষণ, সুমত্রী মানে কি লক্ষণ। আচ্ছা তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি যেটা, সেটা হচ্ছে তোমরা কি করবা, ক্লাসটা অবশ্যই নোট করবে। তোমরা ক্লাস নোটও করো না, ক্লাস নোটটা হচ্ছে পাবলিশও করো না। ক্লাস নোট করবা, পাবলিশ করবা, দেখবা একটা ইন্সপিরেশন পাবা যে আরো সুন্দর সুন্দর নোট করা। দু পাঁচজন যখন তোমার সুনাম করবে, তাইলে হচ্ছে ব্যাপারটা ভালো হবে। আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে কি, জুমে দেখো আমরা অলরেডি ক্লাসে আছি, কিন্তু অনেক সময় জুমে হচ্ছে 40 মিনিটের বেশি হচ্ছে ক্লাস নেওয়া যায় না, এবং বেশি হচ্ছে পার্টিসিপেট করতে পারে না। তো আমরা ইনশাল্লাহ ফিউচারে জুমে ক্লাস নিব। আমি আমাদের যে হচ্ছে সিএ জার্নি অন্তর একাডেমি যে হচ্ছে পেইড কোর্স আছে, ওখানে আমি জুম না, আমি হচ্ছে কনভে ইউজ করি। কনভেও হচ্ছে জুমের মতো, এবং আমার হচ্ছে কনভে অফিসিয়াল টিমের সাথে মিটিং হয়েছে। আমি তোমাদের লাইভ ক্লাস ইনশাল্লাহ কনভেতে নেব, যেখানে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, বা তোমরা সরাসরি ক্যামেরার সামনে আসতে চাইলেও আসতে পারবা। এখন ব্যাপার হচ্ছে কি, আমি যারা তোমাদের চেয়ে বড় তাদের ক্লাস কিন্তু এভাবে নেই, তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু তোমরা হচ্ছে বোর্ডের ক্লাসটা দেখতে হচ্ছে বেশি পছন্দ করো, এই জন্য হচ্ছে তোমাদের ক্লাসগুলো বোর্ডে নেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ এখন তোমরা যদি মনে করো যে হ্যাঁ এভাবে যদি আপনি ক্লাস নেন, এই ক্লাস করতে আমরা রাজি আছি, বা ক্লাসগুলো করে আমাদের ভালো হচ্ছে, তাহলে এইভাবে হচ্ছে ক্লাস নিব। কারণ গতদিন যে প্রবলেমটা হয়েছে ক্লাসের, এই যে আমাদের যে হচ্ছে এই যে এইচডিএমআই কেবলটা, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা আমি তো বুঝতে পারছিলাম না, খুব চেষ্টা করছি, মাত্র 2 দিন ইউজ করছি, এতেই নষ্ট হয়ে গেছে। এই জন্য হচ্ছে বোর্ডে ক্লাস নেওয়া যাচ্ছে না। আমার নোট অন্য কেউ বুঝতে পারবে না, নিজে বুঝতে তো পারবা। আচ্ছা তো দেখো এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে কি, দেবদত্ত নরপ্রাণে সচক্ষে দেখেছো, দেবদত্ত নরপ্রাণে সচক্ষে দেখেছো মানে দেব দত্ত নরপানে সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। মানে দেব দত্ত পুরুষ সকলেই যে তার যে বীরত্ব, সে যদি বীর না হতো তাহলে তো রাবণ তাকে সেনাপতি বানাতে পারতো না। সে কিন্তু বীর যোদ্ধা, এখন যত বড় যোদ্ধাই হোক সে
ধরো খালি হাতে আর একজন অস্ত্র সহ তার সাথে কি যুদ্ধ করে পারবে? পসিবল না। একজন তরোয়ার দিয়ে তার মারতে যাচ্ছে, সে খালি হাতে কি করবে? তাকে তো মরে যাইতে হবে। তো এখানে এই কথাটাই হচ্ছে বোঝাচ্ছে। তো নিকুন্তলা নিকুন্তলা যজ্ঞাগারে অগলব পশিল দন্তি আজ্ঞা করদাসে শান্তি নরধামে। এখানে প্রত্যেকটা কথার এক একটা হচ্ছে অর্থ আছে। দেবদত্ত নরপানে, দেখো দেবদত্ত দেবদত্ত নরপানে মানে কি? দেবদত্ত নরপানে বলতে এখানে হচ্ছে যুদ্ধে বোঝাচ্ছে, হ্যাঁ যুদ্ধে। স্বচক্ষে দেখেছে মানে নিজেদের চোখে দেখেছে। রক্ষশ্রেষ্ঠ মানে তো বুঝতে পারছো, বংশের ভিতরে শ্রেষ্ঠ, রাক্ষস কুলের ভিতর শ্রেষ্ঠ। পরাক্রমশালী বলে না, পরাক্রমশালী মানে কি? শক্তি, হ্যাঁ শক্তি বোঝাইছে। আর দাস, দাস মানে যার অধীনে কাজ করে। লাইক তামসা, কি দেখে? ডরিবে। ডরিবে মানে কয় না আমাদের এলাকায় তো হচ্ছে ডরাইনো মানে হচ্ছে ভয় পাওয়া, ডরানো মানে কি? ভয় পাওয়া। এ দাস হেন দুর্বল মানবে। মানবে মানে কি? মানব জাতি, মানব মানে কি? মানুষ। আর হেন, হেন মানে এরূপ, হ্যাঁ বা এরকম। হেন তেন নাই মানে যেন তেন নাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা যারা ক্লাসে আছো কাইন্ডলি একটু হচ্ছে কমেন্ট করো তোমরা, যে কি অবস্থা তোমাদের, তোমরা কি সবাই ক্লাস নোট করছো? আমি তো আজকে হচ্ছে দেখারও সুযোগ পাইনি যে কে কে আসো ক্লাসে। আর অবশ্যই তোমরা হচ্ছে ক্লাসগুলো কিন্তু হচ্ছে শেয়ার করো তোমাদের হচ্ছে বা ফ্রেন্ডদের কাছে হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে পাঠাই দিও। এই ক্লাসটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও রেকর্ডেড থাকবে, ওখান থেকেও তোমরা এনি টাইম ক্লাসটা করে নিতে পারো। পরীক্ষার টাইমেও করতে পারো। আমাদের ইচ্ছা আছে তোমাদের পরীক্ষার সামনে, এইচএসসি পরীক্ষার সামনে আমরা ওয়ান শট ক্লাস নেব, একটা ক্লাসে পুরো বই শেষ হবে। তখন হয়তো এত মানে ডিটেলসে হচ্ছে ডিসকাশন করা হয়তো পসিবল হবে না, বাট এই ক্লাসগুলো হচ্ছে কিন্তু ডিটেলসে থাকবে, ঠিক আছে? তো আমরা যাই এর পরবর্তীতে। কি? নিকুন্তলা যজ্ঞাকার মানে লঙ্কাপুরীতে মেঘনাথের যেখানে হচ্ছে যোগ্য স্থান, সেইটাকে বোঝানো হয়েছে যজ্ঞাগার। যজ্ঞাগার মানে কি? দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদ বিহিত অনুষ্ঠান করে মেঘনাথ যুদ্ধে যেত। তো মেঘনাদ বধ যে কাব্য, ওখানে যুদ্ধযাত্রার প্রাক্কালে মানে যুদ্ধ যাওয়ার আগে ওরা, আমরা যেমন আমরা কোনো একটা ভালো কাজের আগে কি করি? নামাজ পড়ি। তো ওরা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে পুজো করছে, তো পুজো করতে গিয়ে খালি হাতে, যদি অস্ত্র সহজ দিত তাহলে দেখা যাচ্ছে লক্ষণে শেষ করে দিতে পারতো। তখন দেখা যাচ্ছে লক্ষণে শেষ করলে কি হয়তো? রাম আরো দুর্বল হয়ে পড়তো। রাম কি? রাম তো হচ্ছে নর্মালি মানুষ, আর এরা কি? রাক্ষস। তো এই জন্য হচ্ছে সেনাপতি বা যে হচ্ছে সবচেয়ে ভালো যোদ্ধা তাকেই চুরি করে, ষড়যন্ত্র করে তারা হচ্ছে মেরে দিয়েছে। এই জন্য কি করে হয়েছে? রাবণ আরো দুর্বল হয়ে পড়েছে। এখন তার ছেলেকে যদি মেরে দেয়, সে যদি তার বউকে ধরে নিয়ে আসে, এটা তো কি খারাপ চোখে দেখবে কেউ? সে প্রতিশোধ নেওয়ার জন্য যা কিছু করতে পারে। এখন মনে করো যে তোমার ছেলের একজন মেরে ফেললো, যে ইমরানের ছেলের আরেকজন মেরে ফেললো, কার নাম বলবো? আচ্ছা, ক্লাসে ইমরান বাদে কোনো ছেলে নেই, সবাই মেয়ে। ওকে, তো দেখো এখানে দন্তি, দন্তি মানে কি? এখানে হচ্ছে দন্তি না, এটা হচ্ছে হবে মেবি হচ্ছে দম্ভি। দম্ভি আজ্ঞা। দম্ভি মানে হচ্ছে দম্ভ করে যে বা অহংকার করে যে। আজ্ঞা মানে তো বোঝানো আদেশ। কর মানে তো জানি। দাস মানে বললাম। শান্তি নরধামে। নরধাম বললে না, তুই একটা নরধাম, ইডিয়েট, রাস্কেল। নরধাম কিন্তু একটা গাইল, হ্যাঁ। নরধাম মানে কি? হীন বা, সরি এখানে হচ্ছে এটাতে লেখা খুবই ঝামেলা। হীন বা নিচু মানুষ, হীন বা নিচু দাম। তোমরা হচ্ছে এখন থেকে কাউকে গালি দিতে চাইলে সাহিত্যের ভাষায় গালি দিতে পারবা নরাধম বলে। তো আমাদের এখানে হচ্ছে আলভি হাসান যুক্ত হয়েছে। তোমরা যারা পারবা না কোনো কিছু, এখন থেকে আমি তাদেরকে নরধাম বলবো, হ্যাঁ। নরাধম বললে খারাপ কিছু ভাববা না। এখানে হচ্ছে নরধামের আরো কিছু অর্থ আছে, যার চরিত্র অত্যন্ত ও আচরণ অত্যন্ত নিন্দনীয়, হ্যাঁ। এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে নর প্লাস অধম, মানে নর আধম, অধম। নর মানে কি? মানুষ, আর অধম মানে যে স্টুপিড। মানে হচ্ছে আমরা অনেকে বলি না, তুই একটি স্টুপিড, গর্ধব, গাধা, এইটুকু বুঝিস না। তো হচ্ছে চাচা আপনি জানেন যে কি দেবতা দত্ত পুরুষ সকলে আমার বীরত্ব দেখেছে, আপনি
আমি কি এমন হীন দাসকে ভয় পেতে পারি? সে লঙ্কাপুরীতে আমার যজ্ঞাকারে অহংকার করে নির্ভীক চিত্তে প্রকাশ করেছে। চাচা আপনি আমাকে এই হীন মানুষকে শাস্তি দেওয়ার অনুমতি দিন। ওকে, তো এরপরে দেখো, তব জন্মপুরে। তব জন্মপুরে, তব মানে কি? একটা আছে না, এমন লাইভ হলে ক্লাসের কি দরকার? আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, তোমাদের তো হচ্ছে কমেন্ট করা উচিত। আম্মু, আম্মু পানি দাও তো একটু, গলা শুকাই গেছে। আচ্ছা দেখো, এখানে তব মানে কি, একটা ওই যে হিন্দুদের হচ্ছে মন্ত্র আছে, দদিতং হৃদয়ং তব তব তদস্ত হৃদয়ং মম। মম মানে হচ্ছে আমার, তব মানে তোমার, মানে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এটা হিন্দুদের কিন্তু বিবাহের মন্ত্র। তব মানে কি? তব মানে হচ্ছে তোমার, তব মানে কি? তোমার। দরজা লাগাই দিবা। তব মানে তোমার। তব জন্মপুরে, তাঁত, তাঁত মানে তো আগেই বলছি, তাঁত মানে কি? তাঁত মানে হচ্ছে চাষা। জন্মপুরে মানে জন্মভূমিতে, পদার্পণ মানে পা রাখে, পদার্পণ করে বনবাসী। এখানে বনবাসী বলতে কাকে বোঝানো হয়েছে? বনবাসী মানে হচ্ছে, এখানে বনবাসী মানে হচ্ছে অনেক লাইক হচ্ছে বন মানুষ বা বনে বাস করে যে, মানে এখানে দেখো এমন ভাবে ওরে ছোট লোক বলছে। শান্তিদা সুলতানা কমেন্ট করছে, তব মানে কি? তব মানে হচ্ছে তোমার। আমি এই যে বললাম, তারপরেও যদি তোমাদের মনে না থাকে যে তদিতং হৃদয়ং তব, মানে তব মানে তোমার, তোমার হৃদয় আমারও, তদিতং হৃদয়ং তব, যা একটু আগেই বললাম, তব তদস্থ হৃদয়ং মম, মানে আমার হৃদয় তোমার হোক। দেখো, হে বিধাত নন্দন, এখানে বিধাত নন্দন কি? বিধাত মানে হচ্ছে বিধানকর্তা। বিধাত মানে কি? বিধাত মানে এখানে বিধাতা বুঝাইছে। বিধাতা, নন্দন মানে তো জানোই বাগান, এখানে নন্দন মানে হচ্ছে বেহেস্ট বা এখানে স্বর্গ, স্বর্গ বুঝাইছে। হ্যাঁ, ভ্রমে, ভ্রমে মানে কি? ভ্রম মানে কি? ভ্রম মানে কি তোমরা জানো? যে ভ্রম মানে কি? ভ্রম মানে হচ্ছে ট্রাভেল করা। আর ট্রাভেল ব্লগ আছে না, ট্রাভেল ব্লগার, ভ্রম মানে ট্রাভেল ব্লগার আছে, ভ্রম মানে ভ্রমণ করা। দুরাচার, দুরাচার মানে কি বলে না, তুই একটা সিনার। আচ্ছা নর্মালি বাংলাতে হচ্ছে আমরা একটা গালি ইউজ করি, সিনাল বলি। সিনাল কিন্তু শুদ্ধ না, এটা অনেক খারাপ ভাবে আমরা নিই। এটার হচ্ছে সঠিক হচ্ছে ইংলিশ আছে। ইংলিশ মানে কি? সিনার। সিনার মানে হচ্ছে পাপিষ্ট। সিনার মানে কি? সিনার মানে হচ্ছে পাপিষ্ট। এবং তুমি যদি সাহিত্যের ভাষায় কাউকে পাপিষ্ট বলতে চাও, তাকে বলতে পারো হে দুরাচার, মানে কি? পাপিষ্ট। হে ভ্রমে দুরাচার দত্ত। প্রফুল্ল, প্রফুল্ল মানে কি? প্রফুল্ল মানে হচ্ছে, প্রফুল্ল মানে তোমরা লিখে নিতে পারো, প্রফুল্ল মানে হচ্ছে আনন্দে। হ্যাঁ, প্রফুল্ল মানে কি? আনন্দে। কোমল, দেখো একটু আগে হচ্ছে আমরা আরেকটা জিনিসের অর্থ পড়লাম, কমল। এখানে হচ্ছে পঙ্কজ মানে পদ্ম পড়ছিলাম, এখানে কোমল মানেও হচ্ছে পদ্ম। হ্যাঁ, এরপরে কীটবাস, কীটবাস মানে কি? পোকার বসবাস বা পোকামাকড়ের বসবাস। অহতাত মানে বলো চাচা, সইব কেমনে মানে সহ্য করবো কেমনে। হেন, এই যে হেন, হেন অপমান। হ্যাঁ, মানে এমন বা এরূপ। আচ্ছা এটা তো বলছি, তাহলে হে তথা, তোমার জন্মভূমিতে প্রবেশ করেছে কে? প্রবেশ করেছে একজন বনবাসী। হে বিধাতা, স্বর্গের বাগানে যেন পাপিষ্ট প্রবেশ করেছে। দত্ত, যেমন ফুটন্ত পদ্ম ফুলে কীট বাস করে। বলতো চাচা, কিভাবে অপমান সহ্য করব? মানা যায় এরকম অপমান? তোমার আপন ভাতিজিকে অপমান করছে, তুমি বা কিভাবে সে অপমান সহ্য করছো? এখানে এই কথাগুলো বলছে কাকে? বিভীষণকে বলছে। কিন্তু বিভীষণ নিজেই কিন্তু সমস্ত প্রহরী বা সিকিউরিটি ফাঁকি দিয়ে লক্ষণকে লঙ্কাপুরে নিয়ে আসছে। এবং সে যেহেতু হচ্ছে তার চাচা হয় মেঘনাদের, মেঘনাদ হচ্ছে বিভীষণকে বলছে। ওকে, এরপরে দেখো, মহামন্ত্র বলে। মহামন্ত্র, মন্ত্র তো জানো, ক্রিং বিং ফ্লিং, মন্ত্র মানে না। এখানে মহামন্ত্র বলে যথা নম্র শির। নম্র শির মানে শির নামাই বা নত হয়,
এখানে ফণি, ফণি মানে কি তোমরা জানো? ফণি মানে কি? ফণি মানে কি? ফণি মানে কি কমেন্ট করো। কি কে কে পারো? ফণি মানে কি? মলিন বদন। মলিন বদন মানে হচ্ছে বাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বদন মানে হচ্ছে মুখ। বদন মানে কি হলো তোর বদনের এই অবস্থা কেন? মানে মুখ মলিন হলে মানে বিষণ্ণ মুখ। মানে মা তোর বদন খানি মলিন হলে মানে মার যদি মন খারাপ হয় আমি নয়ন জলে ভাসি, মানে নয়ন জলে মানে কি? মানে আমি নয়ন বলিনি কিন্তু, আমি নয়ন জলে মানে আমি চোখের জলে ভাসি। মানে যেহেতু সোনার বাংলায় দেশের কোনো কিছু খারাপ হলে আমি কষ্ট পাই, এখানে দেশ প্রেমের প্রতীক বোঝাচ্ছে। মলিন বদন মানে হচ্ছে বিষণ্ণ মুখ। এখানে তারপরে বলছে লাজে, মলিন বদন লাজে, বিষণ্ণ মুখে লাজে মানে কি? মানে লাজ, লাজ লজ্জা হায়া কিচ্ছু নেই, লাজ মানে হচ্ছে লজ্জা। আর ফণি মানে কি? কণ্ঠ সুন্দর আপনার ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে কিন্তু আগে ভয়েস আর্টিস্ট ছিলাম। আমার বেশ কিছু ভিডিও এখনো হচ্ছে কোটির উপরে ভিউজ আছে। তো এইটা নিয়ে আমি হচ্ছে পরবর্তীতে আর কাজ করিনি। ইন ফিউচার হয়তো যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আমি কাজ করবো আবার। তো দেখো এখানে আমরা যেখানে আছি রাবণ অনুজ, রাবণ অনুজ লক্ষ্মী। এখানে রাবণ বলতে তো বোঝায় রাক্ষসের রাজ। অনুজ, অনুজ বলতে সবসময় মনে রাখবা অনুজ দিয়ে কি বোঝায়? অনুজ মানে হচ্ছে ছোট ভাই। আচ্ছা ফণি মানে তোমরা কেউ বলতে পারলে না, আমি লিখে দিচ্ছি। লক্ষ্মী বলতে হচ্ছে লক্ষ্য করি। এখানে লক্ষ্মী রাবণ মানে হচ্ছে ওরা লক্ষ্মী মেয়ে, ওই লক্ষ্মী না, এখানে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করি মানে কি? নোটিশ বোর্ড বা নোটিশ দ্যাট। লক্ষ্মী রাবণ আতাজে। আতাজ মানে কি? এখানে হচ্ছে আতাজ হবে না, এটা হবে আত্মজে। হ্যাঁ আত্মজে, আত্মজে হবে। আত্মজ মানে কি? আত্মজ মানে হচ্ছে পুত্র। রাবণ আত্মজে মানে রাবণের ছেলে। নহি দোষী আমি, আমার কোনো দোষ নেই। বৎস, বৎস, বৎস মানে তো তোমরা বোঝোই, বৎস মানেও কিন্তু ছেলে। বৎস, হে বৎস, বল না হে বৎস, বৎস মানে কি? ছেলে। বৃথা মানে কি? যেটা হবে না। বৃথা মানে কি? বৃথা মানে যেটা হবে না, অকারণে বা বিনা কারণে। ভৎস, ভৎস মানে ভৎসনা করা বা টিটকারি, আমাদের কথায় সোজা বাংলায় বললে কি? টিটকারি মারা। ভৎস মোরে মানে টিটকারি মারছো আমার সাথে তুমি। নিজ কর্মদশে হাই, এখানে মজাইলা, মজাইলা এখানে দেখো নিজ কর্মদোষে হাই মজাইলা। মজাইলা মানে কি? মজাইলা মানে কি তোমরা বলতে পারবা? মজাইলা মানে কি? একটা আমরা বাংলায় কথা বলি না প্রীতি মজাইলা, ওই মজাইলা এখানে ওইটা কি বোঝায় জানি না। এখানে মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলা। মজাইলা মানে কি? কাউকে বিপদে ফেলা, বিপদে ফেলা। এ কনক লঙ্কা, এ কনক লঙ্কা। দেখো এ কনক লঙ্কা এটা বলতে কি বোঝাচ্ছে বলো? কনক মানে স্বর্ণের ন্যায় উজ্জ্বল। হ্যাঁ বা এই যে কনক, কনক মানে হচ্ছে স্বর্ণ বা গোল্ড। আর লঙ্কা, লঙ্কা মানে তো তোমরা জানো লঙ্কা মানে কি? লঙ্কা মানে কি মরিচ ঝাল না, লঙ্কা মানে হচ্ছে রাবণের রাজ্য। রাবণের রাজ্য। আচ্ছা তোমরা কি জানো লঙ্কা কোথায় অবস্থিত? এগুলো আমি যত কথা বলছি, যত কথা বলছি না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হচ্ছে যখন তোমাদের এমসিকিউ পরীক্ষা নেব প্রশ্নর ভিতরে থাকবে, হয়তো তোমরা ভালো করে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো অ্যান্সার করতে পারবা। লঙ্কা, লঙ্কা বর্তমান কোথায় অবস্থিত দেখি তোমরা বলো? রাবণের রাজ্য বা নগরী বর্তমানে কোথায় অবস্থিত? কোন দেশে আছে? এটা কিন্তু সত্যি সত্যি আছে লঙ্কাটা। কেউ অ্যান্সার করতে পারবা? অ্যান্সার করতে পারলে বলো। মজিলা মানে বিপদগ্রস্ত হলে। হ্যাঁ তো এখানে দেখো বোঝাচ্ছে এইভাবে যে মন্ত্রের শক্তিতে বসে আনা সাপ যেমন মাথা নিচু করে থাকে, তেমনি রাবণের ভাই বিভীষণ রাবণের ছেলেকে বলল আমার কোনো দোষ নেই, অযথায় তুমি আমাকে দোষারোপ করছো, নিজ কর্মদোষেই তুমি
বিপদে পড়েছো, স্বর্ণরূপে লঙ্কাকে বিপদে ফেলেছে রাজা রাবণ নিজেই। এখানে কথাটা কে বলছে বলো, এখানে কিন্তু কথা বলছে হচ্ছে বিভীষণ। এখানে প্রথমে হচ্ছে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করছে যে লাইক বিভীষণকে বশ করে রেখেছে, মানে মন্ত্রের শক্তিতে বশে আনা সাপ যেমন মাথা নিচু করে থাকে, ঠিক তেমনি ভাবে বিভীষণ মাথা নিচু করে বলছে কাকে, তার রাবণের ভাই বিভীষণ রাবণের ছেলেকে বলছে যে মেঘনাদকে বলছে আমার কোনো দোষ নেই, তুমি অযথায় আমাকে দোষারোপ করছো, নিজ কর্মদোষে তুমি বিপদে পড়েছো, স্বর্ণরূপে লঙ্কাকে বিপদে ফেলেছে রাজা রাবণ নিজেই। ওকে, এখানে যেটা আমি তোমাদের মনে হয় একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা পারোনি, আমি বলে দিচ্ছি, পরে লিখে দিই। এটা হচ্ছে লঙ্কা, লঙ্কাই হচ্ছে, আচ্ছা বানান ভুল গেছে, এই যে লঙ্কা, লঙ্কাই বর্তমানে হচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে কোন দেশ? শ্রীলঙ্কা। লঙ্কা বর্তমানে কোন দেশ? শ্রীলঙ্কা। আচ্ছা, কানিজ ফাতেমা সাফা, সাফা বলছে ভাইয়া 2 নাম্বারটা একটু বোঝান, কোন 2 নাম্বারের কথা বলছো? একটু হচ্ছে স্পেসিফিক ভাবে বলবা। লঙ্কা কোথায় অবস্থিত? লঙ্কা বর্তমানে কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। লঙ্কাটাই বর্তমান কি? শ্রীলঙ্কা। ঠিক আছে, মনে থাকবে লঙ্কা কোথায় অবস্থিত, লঙ্কাটা বর্তমান কোথায় অবস্থিত, লঙ্কাটাই হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কি একটা দ্বীপ রাষ্ট্র না? ওই পুরো দ্বীপটাই হচ্ছে লঙ্কাপুর বলা হতো। ওকে, এরপরে দেখো বিরত, বিরত মানে কি? বিরত মানে কি তোমরা বলো? বিরত মানে এখানে কিন্তু হয়েছে ক্রান্ত থাকা। বিরত মানে কি? ক্রান্ত থাকা। বিরত থাকা মানে ক্রান্ত থাকা, নিবৃত্ত। বিরত, বিরত মানে টিফিন টাইম যেটা, বিরত মানে কি? বিরত মিন্স টিফিন টাইম, হ্যাঁ, মানে বিরত থাকা। সতত, সতত মানে কি জানো? সতত হেন, তুমি পরমর মনে একটু আগেই বললাম, সতত মানে কি? অলওয়েজ। আমি ইংলিশে লিখে দিচ্ছি, তোমাদের আরো ভালো মনে থাকবে। সতত মানে অলওয়েজ, অল টাইম, সব সময়। পাপে দেবকুল, বিরত সতত পাপে দেবকুল, অ্যাবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি। এই 2 লাইন, আচ্ছা এইভাবে ভেঙে ভেঙে, আশা করি তোমাদের যে কলেজের ক্লাস হয়, বাংলা ক্লাস হয়, সেখানেও কিন্তু এভাবে বুঝাবে না, আমি প্রত্যেকটা ওয়ার্ড স্পেসিফিক ভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। যদি তোমরা চাও এই ক্লাসটা আবার সেকেন্ড টাইম করে নিতে পারো, তোমাদের উপকার হবে। ক্লাসটা রেকর্ডেড হিসাবে হচ্ছে ড্রিম মেকার স্টেশন বা ডিএমএস হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে, লিঙ্কটা তোমাদের দিয়ে দিব, বা তোমরা সার্চ করলেও চ্যানেলে গিয়ে ক্লাসটা করে নিতে পারবা। পাপ কাজে দেবতারা সবসময় কি থাকে? বিরত থাকে। প্রলয়ের সময় পৃথিবী যেভাবে ধ্বংস হয়, সেভাবেই আজ লঙ্কাপুরী ধ্বংস। এই কথাটাও কিন্তু বলছে কে? এটাও বলছে হচ্ছে বিভীষণ। ওকে, এরপরে দেখো বসুধা ডুবিছে লঙ্কা, এ এইখানে হচ্ছে একটু ভুল গেছে, এটা হচ্ছে কাল সলিলে, কাল সলিলে, কাক সলিলে না, এটা হবে কাল সলিলে, হ্যাঁ, টাইপিং মিস্টেক। আর বসুধা ডুবিছে এ লঙ্কা। বসুধা মানে কি বলো? বসুধা মানে হচ্ছে পৃথিবী, আমরা জানি। ডুবিছে মানে তো ডুবছে, এটাও জানি। লঙ্কা মানে বর্তমান কি? শ্রীলঙ্কা। ওকে, আর এই যে গল্পটা বর্ণিত হয়েছে, এটা কিন্তু হচ্ছে সংস্কৃত একটা মহাকাব্য রামায়ণ। রামায়ণ অনুযায়ী কিন্তু এই মেঘনাদবধ কাব্যটা লিখছে মাইকেল মধুসূদন দত্ত। ও আগে হিন্দু ছিল, হিন্দুত্বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, বাট পরবর্তীতে এই রামায়ণের উপরেই কিন্তু ও কাব্যগ্রন্থ লিখে এত বেশি বিখ্যাত হয়েছে। আচ্ছা দেখো, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তে আমি। রাঘবের পদাশ্রয় মানে রাবণের পায়ের নিচে ও হচ্ছে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো এখানে যে লাস্ট কথাটা ছিল কি? লঙ্কাপুরী ধ্বংস এখানে হচ্ছে, তাই আমি নিজেকে রক্ষার্থে রামচন্দ্রের পদতলে আশ্রয় নিয়েছি, কারণ কেউ তো অন্যের দোষে বিপদে পড়তে চায় না। এখন এখানে যে কথাটা হচ্ছে, মানে বিভীষণ যেটা বলছে যে দেখো ভাইস্তে, ও তো চাচার দোষ দিচ্ছে, তো ও বলছে দেখো ভাইস্তে, এখানে আমার তো কোনো দোষ নেই, মানে তোমার বাপ যে রাবণ, সে হচ্ছে রাক্ষস করে বংশ ডেকে আনছে, এই জন্য আমি কি করছি, আমি রামের পায়ের নিচে আশ্রয় নিয়েছি। কারণ অন্যের দোষে, মানে রাবণের দোষে বিভীষণ
বিপদে পড়তে চাই না। ওকে, এখন দেখো, রুশিলা রাঘব ত্রাস, গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে, মন্ত্রে জিমুতেন্দ্র কপি। কাল সলিল, কাল সলিল মানে হচ্ছে তোমার কাল সলিল মানে হচ্ছে সমুদ্রের ন্যায় বিস্তৃত। কাল এখানে শত্রু সংক্রান্ত। কাল সলিলে মানে কি, লঙ্কা আজ কাল সলিলে, কাল সলিলে মানে হচ্ছে শত্রুর প্ল্যান বা শত্রুর চক্রান্ত। ধরো এটা আমি লিখে দিই, শত্রুর চক্রান্ত, ঠিক আছে, শত্রুর চক্রান্ত। বুঝতে পারছো? কাল সলিলে মানে ওয়ারিশা, কাল সলিলে মানে হচ্ছে শত্রুর চক্রান্ত। ওকে, দেখো, রুশিলা রাঘব ত্রাস, রুশিলা, রুশিলা, রুশি মেয়ে মানুষের নাম হয়, রুশিলা বলে রোষ করিস নে, রুশিলা মানে হচ্ছে রাগান্বিত, মানে কি অ্যাংরি, হ্যাঁ। রাঘব ত্রাস, ত্রাস মানে হচ্ছে হয়, ত্রাস মানে কি, ত্রাস মানে হচ্ছে বাসব ত্রাস, সরি বাসব ত্রাস, ত্রাস মানে হচ্ছে হয়, বাসব ত্রাস মানে বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ, হ্যাঁ, বাসব ত্রাস বলতে এখানে মেঘনাদকে বোঝাইছে, বাসব ত্রাস মানে এখানে মেঘনাদকেই বোঝাইছে, বুঝলে না, যে একদম ত্রাস, সন্ত্রাস। গম্ভীরে, গম্ভীরে মানে কি বলো, গম্ভীরে বলতে তোমরা কি বোঝো, গম্ভীরে বলতে কি বোঝো কমেন্ট করো। গম্ভীর মানে হচ্ছে গভীরে, গম্ভীর মানে কি গভীরে। রেখে দাও, আমি পরে ভাত খাচ্ছি, ক্লাস শেষ করে নি। আমরা একদম শেষের দিকে চলে আসছি ক্লাসের। কয়টা বাজে, বেশি টাইম তো হয়নি আমাদের ক্লাস, মেবি লাইভটা হচ্ছে এখানে আসছে না, এটা একটা প্রবলেম, যে শুধুমাত্র প্রোফাইল পিকচারের ওখান থেকে ক্লিক করলেই হচ্ছে লাইভটা আমি নিজে পাচ্ছি। আই ডোন্ট নো তোমরা হচ্ছে পাচ্ছ কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমার যে প্রাক্তন প্ল্যাটফর্ম ছিল ড্রিম মেকার একাডেমির পেজে যদি আমি যাচ্ছি, ওখানে হচ্ছে লাইভের ফেজটা আসছে, বাট তোমাদের হচ্ছে কোনো কমেন্ট সেখানে যাচ্ছে না, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমি এই পেজ থেকে যখন দেখছি তখন হচ্ছে এটা ইয়ে হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করলাম, প্রাইভেট গ্রুপ থেকে ক্লাস নিতে যে গতদিন যে প্রবলেমটা হয়েছিল, 1 ঘন্টা হচ্ছে 17 মিনিট হচ্ছে। তো অফলাইন ক্লাসের চাইতে অনলাইন ক্লাসের মজাটাই এটা। দেখো, অফলাইন ক্লাসে তুমি প্রাইভেট পড়তে যাইতে আসতে এমনিতে 1-1.5 ঘন্টা হাউ টাইম চলে যায়। তারপরে অফলাইনে হচ্ছে কেয়ারে থাকলে অনেক কিছু ভালো হয়, মানে অনলাইনে হয়তো অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না। এখানে আমাদের ক্লাস হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট, মানে 80 মিনিট। আই থিঙ্ক তোমরা যদি প্রাইভেটে পড়ো তাহলে হচ্ছে অফলাইনে হচ্ছে এটা 40 মিনিট করে যদি ধরি, 2 দিনের ক্লাসের সমান। আমাদের হয়তো ক্লাস আরো 20-30 মিনিট হবে, তো 2 ঘন্টা যদি ক্লাস হয় 120 মিনিট। নর্মালি একটা ক্লাস করা মানে 3 দিন ক্লাস করার সমান। তো 3 দিন ক্লাস করতে 1 সপ্তাহ লাগে, মানে একটা ক্লাসে তুমি 1 সপ্তাহে যা শিখতে সমস্ত কিছু শিখে ফেলতে পারছো, প্লাস প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছ। তো আই থিঙ্ক তোমাদের জন্য হচ্ছে উপকার হবে। তো আমি হচ্ছে চাবো যে তোমরা প্রত্যেকটা ক্লাসে হচ্ছে অ্যাটেন্ড করো, ঠিক আছে? তো দেখো, গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে, নিশীতে মানে কি আমরা জানি, নিশীত মানে কি নিশিরাত, শোনোনি নিশিরাত গানে বলে নিশিরাত, নিশীতে মানে হচ্ছে রাতে, নিশীতে মানে হচ্ছে রাতে। অম্বর কি, অম্বর, দেখ এর আগে আমরা বেশ কিছু ওয়ার্ড পাইছি যার অর্থ আকাশ বোঝায়, তো এখানে অম্বর মানেও কিন্তু আকাশ। আমার মনে হয় যখন এই কবিতাটা লিখছে মাইকেল মধুসূদন, ও হচ্ছে বাংলা ব্যাকরণের বই সামনে নিয়ে বসতো, বসে কি করতো, প্রথমে সহজ ওয়ার্ডে লিখে নিত, নিয়ে কোন কোন সমার্থক শব্দ আছে কঠিন যে বাপের কালো শুনিনি, ওইগুলো বসায় দিত, দিলে কি হবে, মানে বিশাল কিছু লিখতে। আসলে এইটাই যদি ও নর্মাল বাংলাতে লিখতো তাহলে কি এত কঠিন লাগতো, লাগতো না। কিন্তু ওয়ার্ড গুলো ইউজ করছে হচ্ছে কঠিন অব্যবহৃত হচ্ছে সমার্থক শব্দ। কি বলছে, জেটমি, জেটমি কই পাইলা তুমি, জেটমি কই পাইলা? আচ্ছা, ছাপা হচ্ছে কি বোঝাতে চাচ্ছ ঠিকভাবে লেখো। জেমুতেন্দ্র, জেমুতেন্দ্র লিখছো কিনা তুমি, জিমুতেন্দ্র, জিমুতেন্দ্র মানে হচ্ছে কি বলতো, জিমুতেন্দ্র মানে কি, জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক,
জিমুতুন্দ্র মানে কি? মেঘের ডাক, ঠিক আছে। জিমুতুন্দ্র মানে মেঘের ডাক বা আওয়াজ। জিমুত, জি মানে জীবন প্লাস ইন্দ্র, জিমুতিন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক। কহিলা বীরেন্দ্র বলি, কহিলা বীরেন্দ্র বলি, মানে বীরেন্দ্র বলি বললো, কহিলা মানে বললো, কি বললো? আচ্ছা জিমিতুন্দ্র এখানে কুপি আছে, কপি কপি কপি, কপি মানে কি? কপি মানে হচ্ছে একটা শব্দ হয় না, তীক্ষ্ণ শব্দ, তীক্ষ্ণ ভারী অস্ত্র দ্বারা আঘাত করলে যেমন শব্দ হয়, এটা হচ্ছে সেরকম একটা শব্দ। এটা হচ্ছে তীক্ষ্ণ ভারী তীক্ষ্ণ আর ভারী, মানে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করলে যে ধরনের শব্দ হয় ওই ধরনের শব্দকে বোঝায়, ঠিক আছে। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, ধর্মপদগামী মানে ধর্মের পথ অনুসরণ করেছে হে রাক্ষস রাধানুজ, রাক্ষস রাধানুজ মানে রাক্ষস রাধার ছোট ভাই। কে বলতো? আমরা এর আগে পড়ছিলাম একটা রামানুজ মানে হচ্ছে লক্ষণ বোঝাচ্ছিল, তো রাক্ষস রাধানুজ দিয়ে কাকে বোঝাবে? অনুজ মানে কিন্তু আমি অলরেডি বলছি যে অনুজ মানে কি? ছোট ভাই। আচ্ছা গম্ভীরে, গম্ভীরে মানে তো তোমার আমি অর্থ বলে দিলাম, গম্ভীর মানে হচ্ছে নিরানন্দ, গম্ভীরে মানে কি? নিরানন্দ, গম্ভীর মানে হচ্ছে নিরানন্দ। আর যেমতি মানে যেমন ভাবে, মানে নিরানন্দ যেমন ভাবে, একভাবে হচ্ছে অর্থটা আসছে না, এটা ওয়ার মানে সেন্টেন্সটা মধ্য দিয়ে হচ্ছে অর্থটা আসবে। আমি হচ্ছে অর্থটা করি, তাইলে হচ্ছে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো এইখানে দেখো যখন আমার ল্যাপটপ হ্যাং করছিল, আমি হচ্ছে তুমি লিখতে পারছিলাম না, তো আমি এখানে তুমিটা হচ্ছে বাংলিশকে ইংলিশ করছি, ঠিক আছে। তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, মানে বিভীষণের ভয়ের কারণ শুনে মেঘনাদ রেগে গিয়ে রাতের আধারে মেঘের গর্জনের মাঝে অস্ত্রের ঝংকারের ন্যায় গম্ভীর শব্দে বলল, ধর্ম বিপদগামী হে রাবণের ছোট ভাই। ধর্ম বিপদগামী, এখানে ধর্ম বিপদগামী হবে ধর্মপদগামী, ধর্মপদগামী রাক্ষস রাধানুজ, রাক্ষস রাধানুজ কে? এখানে অ্যান্সার করতে পারোনি তোমরা। রাক্ষস রাধানুজ বলতে হচ্ছে বিভীষণকে বোঝাচ্ছে, রাক্ষস রাধানুজ বলতে কাকে বোঝাচ্ছে? বিভীষণকে বোঝাচ্ছে। রাক্ষস রাধানুজ, তুমি এই ভয় পাচ্ছে, যে এই ভয়ের কারণ শুনে ও হচ্ছে অনেক ক্ষেপে গিয়েছে, যে হুঙ্কার ছেড়েছে কিন্তু গম্ভীর ভাবে, হ্যাঁ গম্ভীর ভাবে একটা হুঙ্কার ছেড়েছে। দেখো এখানে যেমতি দিয়ে কম্পেয়ার করছে, মানে উদাহরণটা দিচ্ছে মেঘের গর্জনের মতো, আবার তোমার একটা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ওই রকম, ওই রকম মানে এটা উদাহরণ বলতে তোমার কনজাংশন হিসাবে যেমতিটা ব্যবহার হয়েছে। ওকে, দেখো জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা, জ্ঞাতৃত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, এটা পুরো একটা সেন্টেন্স। যে জ্ঞাতৃত্ব, জ্ঞাতৃত্ব মানে কি? একই বংশ বা জাতি, জাতি ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাইয়ের সম্পর্ক। আর জলাঞ্জলি মানে কি? জলাঞ্জলি মানে হচ্ছে কুরবানি করা বা ত্যাগ করা, সবকিছু ত্যাগ করা। সে তার বংশ ত্যাগ করতে, ভাইয়ের সম্পর্ক জাতি সবার ত্যাগ করে কোন দিকে গেছে? শত্রুর পক্ষে গেছে। কে গেছে? বিভীষণ। শাস্ত্র বলে গুণবান যদি গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্জন স্বজন শ্রেয়। দেখো এখানে শাস্ত্রের কথাও নিয়ে আসছে, শাস্ত্রে কি বলে? গুণবান যদি পরজন, মানে গুণবান পরজনের চেয়ে গুণহীন স্বজন ভালো, ঠিক আছে। পরপর সাদা, পরপর সদা, এখানে সদা, সদা তো আমি ওইভাবে লিখতে পারছিলাম না, এটা হচ্ছে সদা, পরপর সদা। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখো পরপর সদা, সদা মানে হচ্ছে সর্বদা, সদা মানে কি? সর্বদা বা অলওয়েজ, মানে তোমার হচ্ছে একজন অনেক গুণবান একটা পর লোক, তার সাথে তোমার নিজের আত্মীয়, তার কোনো গুণ নেই, সে সবসময় কিন্তু তোমার জন্য প্রিয়। এটা এই লাইনটা দিয়ে বোঝা যাচ্ছে। এর আগে একটা শাস্ত্রের কথা আনছে, শাস্ত্রে এটা আছে, তুমি বিখ্যাত হয়ে থাকবে চাচা। শাস্ত্রের কোন বিধান অনুসারে তুমি আপন বংশ ভাই জাতির সম্পর্ক ত্যাগ করলে?
এখানে হচ্ছে একটু লিখতে গিয়ে কিছু ভুল গেছে, হ্যাঁ? এখানে পাই বলে না, এটা হচ্ছে শাস্ত্র বলে। শাস্ত্র বলে পর যদি গুণবান গুণবানও হয়, তার সে জ্ঞানহীন আপনজন উত্তম। পর সবসময় পরই থাকে। এখানে একটা কথা আছে, তোমরা গানে শুনছো যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই গানটার কিন্তু এটা রিফ্লেকশন হইতে এই দুই লাইনে। তোমরা পরীক্ষায় যখন সৃজনশীল লিখবে এই ধরনের হচ্ছে গানকেও ইউজ করতে পারো, আমি হচ্ছে ইউজ করতাম। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে এ শিক্ষা হে রক্ষবর কোথায় তুমি শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতিদার নিঃস্ব নিঃস্বে দুর্মতি। এখানে অনেকগুলো অর্থ আসছে, যেমন রক্ষবর, রক্ষবর মানে হচ্ছে রাক্ষস, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। হে রক্ষবর, রক্ষবর মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। রক্ষবর মানে কি? রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। কোথায় শিখলে তো বুঝতে পারছো, কিন্তু বৃথা, বৃথা মানে বিনা কারণে, বৃথা মানে কি? বিনা কারণে। গঞ্জি, গঞ্জি মানে হচ্ছে কি? গঞ্জি মানে কি কেউ বলতে পারবা? গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করছে, হ্যাঁ? গঞ্জি মানে কি? তিরস্কার করা। ওকে, হেন সহবাসে, সহবাসে মানে একত্রে অবস্থান করা। আর হেন মানে তো জানোই এরূপ, এরূপ মানে একত্রে অবস্থান করা। হে পিতৃব্য, পিতৃব্য মানে এখানে যে পিতৃব্য মানে হচ্ছে কি? পিতৃব্য মানে হচ্ছে বর্বরতা কেন না শিখিবে, এটা তো অর্থ বুঝতেই পারছো। গতি যার, গতি মানে হচ্ছে গমন, গতি মানে গমন বা হচ্ছে যাওয়া বোঝায়, গমন বা যাওয়া। নিঃস্ব, এটা তো বোঝো। দুর্মতি, দুর্মতি মানে কি? দুর্মতি মানে কি? দুর্মতি মানে হচ্ছে খারাপ বুদ্ধি, খারাপ বুদ্ধি, ঠিক আছে? হে চাচা, হে চাচা, এই দেখো হে চাচা এ শিক্ষা তুমি কোথায় পেলে, তোমাকে অযথায় তিরস্কার করি। হে চাচা এসব নিকৃষ্ট শ্রেণীর লোকের সাথে থেকে থেকে তুমি আর কি শিখবে, খারাপ লোকের, যার চলাচল খারাপ তার মনটাও খারাপ, হ্যাঁ? এখানে হচ্ছে যার হবে, খারাপ লোকের সাথে যার চলাচল তার মনটাও খারাপ। এখানে আমাদের এই গল্পের নির্বাচিত অংশ এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক আমাদের হচ্ছে কতক্ষণ ক্লাসে আছি আমরা? 1 ঘন্টা হচ্ছে 28 মিনিট। আমি এই 1.5 ঘন্টা তোমাদেরকে মেঘনাদের প্রতি বিভীষণ, তোমাদের এইচএসসি বা ইন্টারমিডিয়েটের বইয়ে যতটুকু আছে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্ট সেকশন ওপেন আছে, তোমরা কমেন্ট করবা। আর এই ক্লাসটা হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। যে টাইমে ক্লাসটা করো না কেন, তোমরা হচ্ছে না বুঝতে পারলে কমেন্ট করবা ইউটিউবে। আমি হচ্ছে ইউটিউবের হচ্ছে সমস্ত কমেন্টের, আমার যদি চ্যানেলে গুলো যাও, আমি হচ্ছে সবার কমেন্টের অলওয়েজ হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আরেকটা হচ্ছে ঘোষণা হচ্ছে, এই অধ্যায়ের পরে কিন্তু এই টপিকের পরে হচ্ছে আমি এক্সাম নিব, তোমাদের হচ্ছে 25 মার্কের এক্সাম। যে ফার্স্ট হবে তার জন্য হচ্ছে গিফট থাকবে। তো সেটার জন্য ডিপেন্ড করতে হচ্ছে পার্টিসিপেন্ট কতজন পরীক্ষায় হচ্ছে আসলে অংশ নিবে। পরীক্ষায় যাতে তোমার বন্ধুরাও অংশ নেয় এবং এই ক্লাসগুলো করার সুযোগ পায়, সেটা নিশ্চিত করো। এখানে হিংসা হিংসির কিছু নেই। তোমার যদি 10 জন বন্ধু প্লাস পাই তোমার ক্ষতি নেই, 10 জন ফেল করলে আরো তোমার খারাপ লাগবে। তো এখানে যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা দিবা, এখানে কোনো হিংসা হিংসির ব্যাপার নেই। সবার সাথে ক্লাসগুলো ভাগাভাগি করো। আমাদের যেই বেসিক টু এক্সপার্ট কোর্স তোমাদের এইচএসসি 26-27 এর জন্য ফ্রি কোর্স, এটাতে তোমরা তোমাদের বন্ধুদের হচ্ছে করার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সবার সাথে দেখা হবে হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আহ আজকে হচ্ছে তোমাদের নতুন মানে পরবর্তী সপ্তাহ হচ্ছে ক্লাস রুটিনটা হচ্ছে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।